ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ভালো আছি ভাই। শোনা যাচ্ছে, ওকে ফাইন। জি নমস্কার। ভালো আছে ভাই। দেখেন, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2022 সালের প্রশ্নগুলো সলভ করব। এখানে মোটামুটি 20টার মতো প্রশ্ন আছে। ঠিক আছে, 20টা প্রশ্ন আছে। আমরা দেখি যে কি কি প্রশ্ন আজকে আছে আমাদের। 1 নম্বর প্রশ্নে চলে যান। এখানে বলা হচ্ছে যে a square room has a square carpet symmetrically placed in it. This leaves an uncovered area of 9 square meter. The area of the whole room is 25 square meter. What is the length of one side of the carpet? বলা হচ্ছে যে একটা বর্গাকার রুমের মধ্যে একটা বর্গাকার কার্পেট আপনি প্রতিস্থাপন করলেন। এতে 9 বর্গমিটার জায়গা অনাবৃত থাকলো। সম্পূর্ণ রোমের ক্ষেত্রফল যদি 25 বর্গমিটার হয়, সম্পূর্ণ রোমের ক্ষেত্রফল যদি 25 বর্গমিটার হয়, তাহলে কার্পেটের এক পাশের দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। কার্পেটটার এক পাশের দৈর্ঘ্য কত, এটা বের করা লাগবে। প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করেন, খুবই ইজি প্রশ্ন। এখানে বলা হচ্ছে, ধরে নেন যে এইটা হচ্ছে একটা বর্গাকৃতির রোম। এটা একটা বর্গাকৃতির রোম। এই রোমটার যে এরিয়া, এই রোমের এরিয়া হচ্ছে 25 বর্গ মিটার। আমাদেরকে বলতেছে যে ভাই, এই রোমের মধ্যে আপনি একটা কার্পেট বিছায় দিছেন। রোমের মধ্যে মানুষ কার্পেট পারে না। এই রোমের মধ্যে মনে করেন আপনি একটা কার্পেট বিছায় দিছেন। এই কার্পেট বিছানোর পরেও এই যে ফাঁকা জায়গাগুলা দেখা যাচ্ছে না, এই যে ফাঁকা জায়গা, বলতেছে যে রোম তো 25 মিটারের, খুব ভালো কথা, কিন্তু 25 মিটারের 25 বর্গমিটারের রোমের মধ্যে আমি একটা কার্পেট পেরে দিছি। এই কার্পেট কিছু জায়গা অনাবৃত রাখছে, অনাবৃত রাখছে। তো প্রশ্নে এটাই বলতেছে যে কার্পেট রোমে পারার পরেও অনাবৃত জায়গা কত, 9 বর্গমিটার। তার মানে এই যে খালি জায়গাগুলো আমরা এই যে সবুজ দাগ দিছি, এই সবুজ জায়গাটা অনাবৃত আছে, যার ক্ষেত্রফল কত, 9। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি না যে আমার কার্পেটের ক্ষেত্রফলটা কত। আপনার এই পুরো রোমের ক্ষেত্রফল, পুরো রোমের ক্ষেত্রফল যদি 25 হয়, পুরো রোমের ক্ষেত্রফল 25, আর কার্পেট পারার পরেও অনাবৃত আছে, আনকাভার্ড, আনকাভার্ড এরিয়া কত, 9 বর্গমিটার। পুরো রোমের ক্ষেত্রফল হচ্ছে 25, আর কার্পেট পারার পরেও অনাবৃত জায়গার ক্ষেত্রফল হচ্ছে 9। তাহলে এই যে কার্পেট যেটা, এই কার্পেটের ক্ষেত্রফল কত হবে, 25 থেকে 9 বাদ দিলে 16 হবে না? অর্থাৎ এই যে কার্পেট, এই কার্পেটের এরিয়া কত, 16। তাহলে কার্পেটটাও যেহেতু বর্গাকৃতির, আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল কি হয়, যে কোনো বাহুর উপরে স্কোয়ার। তো আমরা যদি এই কার্পেটের একটা বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে এই এর ওপরে যদি আমরা বর্গ করি, তাহলে কার্পেটের ক্ষেত্রফল পাবো, যেটা কিনা বলা আছে 16। তো জিজ্ঞাসা করছে যে কার্পেটের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আপনি বের করেন। তাহলে কার্পেটের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না, যে এ সমান সমান √16। তাহলে এই এ ইজ ইকুয়াল টু কত হবে, 4 হয়ে যাবে না? 4। তার মানে এখানে সঠিক উত্তর কত, 4 মিটার। যে কার্পেটের একটা বাহুর দৈর্ঘ্য হবে আমার 4 মিটার।
পরেরটাতে চলে যাই, 2 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে এ পার্সনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার। আফটার 8 years হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট? বলতেছে যে একজন মানুষের বয়স তার মায়ের বয়সের 2/5। 8 বছর পরে তার বয়সটা হবে তার মায়ের বয়সের অর্ধেক। জিজ্ঞাসা করছে যে মায়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়সটা কত। তাহলে একজন মানুষের বয়স হচ্ছে তার মায়ের বয়সের 2/5। 2/5। আমি গতকালকের ক্লাসে একটা কথা বলছিলাম যে বাক্যে যার সাথে অফ প্রিপোজিশন যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে কোথায়? নিচে। তাহলে এই যে 2/5, মায়ের 2/5 হচ্ছে ছেলের বয়স। তাহলে কার সাথে অফ প্রিপোজিশন যুক্ত আছে? মায়ের সাথে। তাহলে মায়ের বয়সটাকে 5 ধরতে পারি আমরা, যে ভাই এখানে মায়ের বয়সটাকে আমরা ধরে নিলাম 5x, আর ছেলের বয়সটাকে আমরা ধরে নিলাম 5-এর 2/5 অর্থাৎ 2x। এখন প্রশ্নে আমাদেরকে বলতেছে যে 8 বছর পরে ছেলের বয়সটা হবে মায়ের বয়সের হাফ বা অর্ধেক। এখানেও অফ প্রিপোজিশনের সাথে মায়ের একটা সম্পর্ক আছে। তার মানে 8 বছর পরে এই মায়ের বয়সটা হবে 2, আর এই ছেলের বয়সটা হবে কত? 1। তাহলে 8 বছর পরে যেহেতু, তাহলে খেয়াল করেন বর্তমানে ছেলের বয়স 2x, 8 বছর পরে হবে কত? 2x + 8। বর্তমানে মায়ের বয়স 5x, 8 বছর পরে কত হবে? 5x + 8। এইটা সমান সমান কত লিখতে পারি? এই যে 8 বছর পরে ছেলের 1, মায়ের 2। এখন আমরা যেটা করি যে আড়াআড়ি গুণ করে দিই, ক্রস গুণ করে দিই। তাহলে 5x এখানে কতবার যাবে? 5x + 8 ইজ ইকুয়াল টু এখানে কত? এই যে 2 দুগুণ 4x প্লাস 8 দুগুণ 16। তাহলে এই যে 5x থেকে 4x বিয়োগ করলে x পাওয়া যায়, 16 থেকে 8 বিয়োগ করলে 8 পাওয়া যায়। জিজ্ঞাসা করছে যে মায়ের বর্তমান বয়স কত? তাহলে মায়ের বর্তমান বয়স হচ্ছে 5 গুণন 8 ইজ ইকুয়াল টু 40 বছর, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমরা এইভাবে করব না। আমরা এখানে মূলত যে জিনিসটা প্রয়োগ করব সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথডের একটা কনসেপ্ট আমরা এখানে প্রয়োগ করব। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমাদের এডি ব্যাচের বা আমার পুরান ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, আপনারা ক্রস প্রোডাক্ট মেথড সম্বন্ধে খুব ভালোভাবেই জানেন। আমরা এডি ব্যাচে লাস্ট ক্লাসে বোধহয় এটা নিয়ে আলোচনা করছি, লাস্ট একটা কি দুইটা ক্লাস আগে। তো এখানে আমরা যেরকম ক্রস প্রোডাক্ট করছি না, আড়াআড়ি গুণ করছি না, আমরা এখানে এক্স ধরার পরে তারপরে এভাবে করছি। আমরা এখন ওইটা করব না। আমরা কি করব খেয়াল করেন, এই যে ছেলে আর হচ্ছে মা, এদের বয়সের অনুপাতটা কত? এই যে বলতেছে যে ছেলের বয়স যদি 2 হয়, মায়ের বয়স কত হবে? 5 হবে। ওকে ফাইন। এরপরে বলা হচ্ছে যে 8 বছর পরে, অর্থাৎ ছেলের বয়সটাকেও 8 বছর সামনে নিয়ে যাব, মায়ের বয়সটাকেও 8 বছর সামনে নিয়ে যাব। যাওয়ার পরে ছেলে আর মায়ের বয়স কত হবে? বলতেছে যে ছেলের বয়স 1 হবে, মায়ের বয়স 2 হবে। এখানে যেরকম আমরা আড়াআড়ি গুণ করছি, এখানেও তাই করব। 5-এর সাথে 1 গুণ করে দিলে এই যে 5 পাওয়া যায়, 2-এর সাথে 2 গুণ করে দিলে এই যে 4 পাওয়া যায়, সমান 8-এর সাথে 2 গুণ করে দিলে এই যে 16 পাওয়া যায়, 8-এর সাথে 1 গুণ করে দিলে এই যে 8 পাওয়া যায়। 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাওয়া যায়, 16 থেকে 8 বিয়োগ করলে 8 পাওয়া যায়। জিজ্ঞাসা করছে যে মায়ের বর্তমান বয়স কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি মায়ের বর্তমান বয়স 5। তাহলে এই 5 সমান সমান কত হবে? এই যে 5 গুণন 8 ইজ ইকুয়াল টু 40 বছর হবে। যে মায়ের বর্তমান বয়স হচ্ছে 40 বছর। পরেরটাতে চলে যাই, 3 নম্বর।
এখানে বলা হচ্ছে যে ইফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/3 দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ। এখানে অত জটিল কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। এখানে এক্স এর মান দেওয়া আছে 1, যে এক্স সমান সমান 1 আর ওয়াই সমান সমান হচ্ছে 3। আপনাকে জাস্ট মানটা বসায় ক্যালকুলেশনটা করতে হবে। তো আমাকে এখানে বলেই দিছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত সেটা বের করো। তাহলে খেয়াল করেন, এক্স স্কোয়ারের মান যদি 1 হয়, মানে এক্স এর মান যদি 1 হয়, তাহলে 1 স্কোয়ার প্লাস এই যে 3 স্কোয়ার, আর এখানে এই যে 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, তাই না? তাহলে ওপরে 9 আর 1 এ 10, আর নিচে কত -8। তাহলে এই যে মাইনাসটা আগে দিলাম, কাটাকাটি করলে 2 দিয়ে 10কে কাটলে 5, 2 দিয়ে 8কে কাটলে 4, তার মানে -5/4। এই যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইরকম সহজ প্রশ্ন কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? এইরকম সহজ প্রশ্ন পরীক্ষায় প্রত্যেকবারই দেয়, প্রত্যেকবারই দিবে। এগুলো যদি ভুল করেন, এই প্রশ্ন অনেকে আবেগের বশে, ওই সময় যখন পরীক্ষাটা হয়েছে 2022 সালে, আবেগের বশে অনেকে উত্তর অপশন বি দিয়ে আসছে, ঠিক আছে? শুধুমাত্র আবেগের বশে, যে সহজ প্রশ্ন কাটাকাটি করছে, ওই মাইনাসটা তারা আর খেয়াল করে নাই, ঠিক আছে? সো এরকম ভুল উত্তর দিয়ে আসলে 1 নাম্বার তো যাবেই, সাথে সাথে 0.25ও চলে যাবে। তার মানে একটা ভুল করলে 1.25 আপনার শেষ, ঠিক আছে? আর এই ধরনের সহজ প্রশ্ন ভুল করা মানে আপনি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন। কারণ প্রত্যেকবার প্রিলি রেজাল্ট হওয়ার পরে সবাই বলে যে ভাই আমার 1 নাম্বারের জন্য হয় নাই, আমার 2 নাম্বারের জন্য হয় নাই। সো এগুলা কিন্তু ভুল করা যাবে না। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন আরেকটা সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ইফ এ ইস টু বি ইকুয়াল টু 4:7 অ্যান্ড বি ইস টু সি ইকুয়াল টু 5:6, দেন এ ইস টু বি ইস টু সি কত? তাহলে এটা খুব সহজ জিনিস। প্রশ্নে বলেই দিছে যে এ অনুপাত বি সমান সমান হচ্ছে 4:7, তারপরে বি অনুপাত সি সমান সমান কত? এই যে 5:6। আমাকে এখান থেকে এ বি সি এই তিনটার অনুপাত বের করা লাগবে। আমি কি শিখাইছি? যে প্রথমটা যখন বের করব, তখন এই যে প্রথম সারির এই দুইটাকে আমরা কি করে দিব? গুণ করে দিব। তো 4 আর 5কে গুণ করলে কত পাওয়া যায়? 20 পাওয়া যায়। তারপরে শেষে কে আছে? সি। শেষেরটা যখন বের করব, তখন এই যে দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করব। 6 সাথে কত হবে? এই যে 42 হবে। তাহলে আপনি বলবেন যে এখন বির অবস্থাটা কি হবে? খেয়াল করেন, আমরা সবাই জানি যে অনুপাতের রাশিগুলো সমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে উত্তর রাশি ছিল সি, সির মান ছিল কত? 6। এই 6টা আমার 7 গুণ হওয়ার পরে কত হয়ে গেছে? 42 হয়েছে। তার মানে একটা অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে, এই যে পূর্ব রাশি 5, এইটাও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। 6 7 গুণ হয়ে 42 হয়েছে, তার মানে বীর আছে 5, এইটাও 7 গুণ হয়ে কত হবে? এই যে 35 হবে। তার মানে এখানে বীর মানটা কত? 35। তাহলে এ বি সির অনুপাত কত? 20 35 42। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরেরটাতে চলে যান, 5 নাম্বার।
দেখেন এইটাও হচ্ছে একটা এমন একটা প্রশ্ন যে ওই সময় অনেক গণিতজ্ঞ এই প্রশ্নের উত্তর 500 টাকা দিয়ে আসছে, যেটা একদম ভুল উত্তর। ঠিক আছে, এবং এখানে 500 টাকা উত্তর দেওয়ারও একটা মানে বড়সড় একটা রিজন আছে, বুঝতে পারছেন? এখানে এই প্রশ্নটাতে একটা শব্দ মিসিং আছে। তো এখন কথা হচ্ছে যে আপনার মানে শব্দ মিসিং থাকলেও আপনাকে তো এটা আসলে মানে বুঝতে হবে, কারণ এই প্রশ্নটা এর আগেও আসছে। এদের দেখেন, পরীক্ষায় যা আসছে আমি সেটাই তুলে দিছি, যে আমি এটা পরে কারেকশন করে দিব। এই যে এখানে বলা আছে না যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য আইটেম কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স, এই আইটেমের পরে একটা শব্দ হবে, এই আইটেমের পরে একটা শব্দ হবে, সেটা হচ্ছে কি বিফর। বিফর অর্থাৎ কাস্টম ডিউটি এবং সেলস ট্যাক্সের পূর্বে ওই জিনিসটার দাম কত ছিল, এই বিফর কথাটা পরীক্ষায় মানে মেইন পরীক্ষার প্রশ্নে মিসিং ছিল। পরীক্ষক কোনোভাবে দেয় নাই, হয় টাইপ করা নেই, না হলে ইচ্ছা করে দেয় নাই। ঠিক আছে, কিন্তু এখানে বিফর হবে, কারণ এটা এর আগেও আসছে, কোন একটা বেসরকারি ব্যাংকে আসছে এই প্রশ্নটা, মানে 2022 সালে আসার আগেও। এখানে বলা হচ্ছে কি যে এ প্যাসেঞ্জার পেইড 50% কাস্টমস ডিউটি অন অ্যাকম্পাইড ব্যাগেজ আইটেমস, হি পেইড অ্যানাদার 20% সেলস ট্যাক্স অন দ্য টোটাল ভ্যালু অফ দ্য items plus the custom duty paid. The total custom duty and sales tax is taka 350. What is the value of the item before custom duty and sales tax? What is the value of the item বিফোর কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স? বলতেছে যে একজন মানুষ তার সঙ্গে থাকা ব্যাগপত্রের জন্য 50% কাস্টম ডিউটি দেয়। তো বলতেছে যে তার কাছে থাকা ব্যাগপত্র এবং কাস্টম ডিউটির উপরে সে আরো 20% কি দিবে, সেলস ট্যাক্স দিবে। এতে করে বলা হচ্ছে যে কাস্টমস ডিউটি এবং সেলস ট্যাক্স হিসেব করে সে মোট 350 টাকা পরিশোধ করছে। আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য আইটেম বিফোর কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স, অর্থাৎ কাস্টম ডিউটি এবং সেলস ট্যাক্স দেওয়ার পূর্বে তার ওই জিনিসপত্রের মূল্যটা কত ছিল এটা বের করে। কাস্টম ডিউটি আর সেলস ট্যাক্স দেওয়ার পূর্বে তার জিনিসপত্রের মূল্য কত ছিল। প্রশ্ন পড়ার পরে নিজের মতো করে বুঝে নেবেন। ধরে নেন যে আপনি ভাই থাইল্যান্ড গেছেন, আপনি একজন ব্যবসায়ী মানুষ, থাইল্যান্ড গেছেন মোবাইল আনতে, জিনিসপত্র আনতে, ইলেকট্রিক সামগ্রী আনতে। সো আপনি নামছেন ঢাকায়, এয়ারপোর্টে নামছেন। সো আপনার এই ব্যাগেজের মধ্যে অনেক ধরনের জিনিসপত্র আপনি নিয়ে আসছেন বাংলাদেশে ব্যবসা করার জন্য। তো আপনি যেহেতু বাইরে থেকে বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করতেছেন, তো সরকারকে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না? সরকারকে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। তো এখানে সেই কথাই বলা হচ্ছে যে আপনার কাছে যেই ব্যাগেজগুলো ছিল, যে জিনিসপত্রগুলো ছিল, এইটার জন্য আপনাকে 50% কাস্টম ডিউটি দেওয়া লাগবে, 50%। এখন কথা হচ্ছে যে আপনি বিদেশ থেকে কত টাকার জিনিস নিয়ে আসছেন, এটার উপর বেস করে তো আপনি কাস্টমস ডিউটি দিবেন বা সেলস ট্যাক্স দিবেন, তাই না? তো ধরে নেন, আমি ধরে নিচ্ছি যে আপনি যে জিনিসগুলো নিয়ে আসছেন, এখানে আইটেম বলা আছে, আমরা আইটেম বলি। আপনি যে জিনিসগুলো নিয়ে আসছেন বিদেশ থেকে, সেগুলোর দাম ধরে নিচ্ছে 100 টাকা, যে আপনি 100 টাকার জিনিস বিদেশ থেকে নিয়ে আসছেন। তাহলে আপনি কাস্টমস ডিউটি দিবেন কত? এই যে বলে দিছে যে যত টাকার জিনিস নিয়ে আসছেন তার 50% কাস্টমস ডিউটি দেওয়া লাগবে। তাহলে 100 টাকার জিনিস নিয়ে এসে কাস্টমস ডিউটি দিচ্ছেন কত? 50%, অর্থাৎ 50 টাকা। ঠিক আছে, এরপরে বলতেছে যে আপনার জিনিস নিয়ে আসছেন আর হচ্ছে কাস্টম ডিউটি দিছেন, এতে করে টোটাল কত দিলেন? আমি জিনিস নিয়ে আসছি 100 টাকার, তারপরে এই 100 টাকার উপরে কাস্টম ডিউটি দিছি 50 টাকা, তাহলে টোটাল আমি দিলাম কত? 150 টাকা। তো প্রশ্নে বলতেছে যে ভাই এই যে আপনি জিনিসপত্র নিয়ে আসছেন, আবার সেই জিনিসপত্রের উপরে শুল্ক কর দিছেন, দেওয়ার ফলে আপনার টোটাল খরচ কত হইলো? 150 টাকা। বলতেছে যে এই যে 150 টাকা খরচ হয়েছে, এইটার উপরে আপনাকে আবার 20% কি দেওয়া লাগবে? সেলস ট্যাক্স দেওয়া লাগবে, 20% সেলস ট্যাক্স। তাহলে সেলস ট্যাক্স আপনি কত দিবেন? আপনি বলবেন যে ভাই এই যে 150 টাকা হচ্ছে আমার এখন বর্তমানে টোটাল খরচ, এইটার উপরে আমাকে 20% সেলস ট্যাক্স দেওয়া লাগবে। এই 20% মানে হচ্ছে ভাই 1/5। ঠিক আছে, তাহলে 150-এর উপরে যদি আমি 20% বা 1/5 সেলস ট্যাক্স দেই, তাহলে সেলস ট্যাক্স আমি দিব কত? এই যে 30 টাকা সেলস ট্যাক্স দেব, 30 টাকা।
এরপরে বলতেছে যে আপনার টোটাল কাস্টম ডিউটি আর সেলস ট্যাক্স মিলে আপনি 350 টাকা পরিশোধ করলেন। তাহলে আপনি এখানে একটু খেয়াল করেন তো যে আপনি কাস্টমস ডিউটি আর সেলস ট্যাক্স মিলে টোটাল আপনি কত টাকা পরিশোধ করলেন। কাস্টমস ডিউটি আর সেলস ট্যাক্স মিলে আপনি টোটাল কত টাকা পরিশোধ করছেন। আপনি বলবেন যে কাস্টমস ডিউটি আমি পরিশোধ করছি 50 টাকা আর সেলস ট্যাক্স আমি দিছি 30 টাকা। তাহলে আপনি টোটাল কত টাকা দিলেন। আপনি বলবেন যে ভাইয়া আমি 80 টাকা টোটাল পরিশোধ করছি। তো আমাদের বোর্ডে যেটা দেখা যাচ্ছে 80 টাকা, প্রশ্নে সেটাই কত বলছে 350 টাকা। তাহলে এই 80 সমান সমান যদি 350 হয়, জিজ্ঞাসা করছে যে এই কাস্টম ডিউটি আর সেলস ট্যাক্স দেওয়ার আগে আপনার জিনিসপত্রের দাম কত ছিল। তো জিনিসপত্রের দাম তো ছিল আপনার 100 টাকা। তাহলে 80 সমান সমান 350 হইলে এই 100 সমান সমান কত। তাহলে এই যে 350 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 80, 20 এখানে 5 বার, 20 এখানে 4 বার, 4 দিয়ে সারাদিন ভাগ করলেও 350কে যাবে না, ভাগ যাবে না। 4 দিয়ে 350কে ভাগ করতে হলে এখানে একটা দশমিক সংখ্যা আসবে, আর দশমিক সংখ্যার সাথে 5 গুণ করলে আরেকটা দশমিক সংখ্যা পাবো। তো এই অপশনের কোথাও দশমিক সংখ্যা নাই, বিতেও নাই, সিতেও নাই, এতেও নাই, তাই উত্তর হবে অপশন ডি। এটা ক্যালকুলেশন করার আমার কোনো দরকার নাই, এটা ক্যালকুলেশন করে সময় নষ্ট করার দরকার নাই, কারণ আমি বুঝতেই পাচ্ছি যে 4 দিয়ে 350কে ভাগ করলে একটা দশমিক সংখ্যা আসবে, সেই দশমিক সংখ্যার সাথে আবার 5 গুণ করে দিলে আবার একটা দশমিক সংখ্যা আসবে, কিন্তু প্রশ্নের কোথাও দশমিক সংখ্যা নাই, তাই উত্তর হবে নান অফ দিস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে আপনার 437 টাকা 50 পয়সা। ঠিক আছে, মানে এটা ক্যালকুলেশন করলে আপনি 437 টাকা 50 পয়সা উত্তর পাবেন। কিন্তু এটা আমরা পরীক্ষার হলে ক্যালকুলেশন করব না, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে উত্তর নাই। বোঝা গেছে ভাই বিষয়টা। ওই রকম প্রশ্ন দিবেই না। অপশনের নিকটতম রেজাল্ট আসলে আপনাকে বলে দিবে যে অ্যাপ্রক্সিমেট। সো যেহেতু এখানে অ্যাপ্রক্সিমেট কোনো কিছু বলে নাই, তার মানে আপনাকে ওই অ্যাকিউরেট রেজাল্টই চাইছে। সো অ্যাকিউরেট রেজাল্ট তো নাই অপশনে, তাই নান অফ দিস। ওই যে মানে কিছুক্ষণ আগে বলছি যে ওই আপনারা মানে ফয়সাল ভাই যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে ভুল উত্তর একটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভুল উত্তর, যেখানে মানে এই জিনিসটা করে দেখানো হয়েছে, বিভিন্ন মানুষজন এই জিনিসটা মানে এই সমাধানটা করছে, যেটা হচ্ছে ভুল, একবারেই ভুল। ঠিক আছে, আমি এখানে এই জন্য সমস্ত বিষয় আসলে আপনাকে খুলে দেখালাম যে আসলে ম্যাথটা হবে হচ্ছে এরকম। মানে এখানে 500 উত্তর হওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। আপনারা চাইলে প্রশ্নটা গুগলে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করলে আপনারা আসলে সঠিক উত্তরটা দেখতে পারবেন যে আসলে উত্তরটা কত। বুঝতে পারছেন, বাট ওই 70% সমান সমান 350 এটা মানে একটা ভুল একটা উত্তর বা ভুল একটা সমাধান। 70% সমান সমান 350 আপনি মানে তো বলতেই পারবেন না যে এখানে 70% সমান সমান 350। আপনি 70% আসলে কোত্থেকে পাচ্ছেন, তাই না? 70% পাওয়ার তো একটা রিজন লাগবে, যে আমি এই জন্য আমি 70% সমান সমান 350 পাইছি। হ্যাঁ, এখানে আসলে বিফোরই হবে, এখানে বিফোরই হবে, অন্য কোনো কিছু হওয়ার চান্স নেই। এখন কথা হচ্ছে যে আপনি চিন্তা করতে পারেন যে ভাই বিফোর যেহেতু দেয় নাই তার মানে তো উত্তর 500 না, এরকম হবে না, এরকম হবে না। তা মানে বিফোর না দিলেও উত্তর তো 500 হওয়ার কথা না, কারণ আপনার ওই জিনিসটা একটা অস্পষ্ট না। ধরেন যে ওখানে বিফোর দেয়নি, আসল পরীক্ষা তো দেয়নি, এটা হচ্ছে জাস্ট টাইপিং মিস্টেক আর কিছুই না। যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য আইটেম কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স, তাহলে বিষয়টা মানে ভেগ হয়ে যাচ্ছে না, অস্পষ্ট। ওখানে একটা তো অন্তত কমা দেওয়া উচিত ছিল, কিছুই দেয় নাই। আর সবচেয়ে বড় কথা যে বাঙালিরা যেহেতু অত ধরনের মাথা খাটাইতে পারে না, তার মানে এই প্রশ্ন ওরা ঠিকই কপি করছে, কারণ এটা এর আগে একটা বেসরকারি ব্যাংকে আসছে আর ইন্ডিয়ান ওয়েবসাইটে তো আছে। সো হয় কপি করতে করার সময় ভুল করছে, না হলে টাইপ করার সময় ভুল করছে, দুইটার একটা। বুঝতে পারছেন, সেখানে 500 উত্তর কখনোই সম্ভব নয়, কখনোই হবে না 500 উত্তর।
আপনি যদি মানে ধরেন যে ধরতে পারেন ভুলটা, ধরেন যে পরীক্ষার হলে এই ধরনের আপনি ধরতে পারছেন যে এই প্রশ্নটা আসলে ওরা ভুল করছে, বাট আপনি সঠিকটা জানেন, আপনি তখন সঠিকটার উত্তর দিয়ে আসবেন। কারণ ওরা মানে যেই ওয়েবসাইটটা থেকে এটা কপি করছে বা যেখান থেকে নিছে সেখানে কিন্তু উত্তর ওরা নান অফ দিসই নিছে। আপনি যদি দিয়েও আসেন 500, তারপরে ওটা কাউন্ট করবে না। এই জিনিসগুলো আসলে হচ্ছে আমাদের দেশে প্রশ্নে যেরকম ভুল হয় অন্য দেশের প্রশ্নে কখনো এরকম, অন্য দেশের প্রশ্নে ভুল হইলে ভাই মানে ওরা সাথে সাথে অ্যাকশন নেয় বা পরীক্ষা ইয়ে করে, ভুলই হয় না। আমাদের দেশে তো পরীক্ষা দেয়, ব্যাংকের পরীক্ষা দেয় 1 লাখ মানুষ, 2 লাখ মানুষ, সর্বোচ্চ ধরলাম নয় 3 লাখ মানুষ। কিন্তু ইন্ডিয়াতে ব্যাংকের পরীক্ষা অনেক মানুষ দেয়, 20, 30, 40 লাখ মানুষ দেয়, যেহেতু ওদের জনসংখ্যা প্রায় 150 কোটির উপরে, মানে 20, 30 লাখ মানুষ পরীক্ষা দেয়। এবং প্রত্যেকের ভাষা আলাদা বা ইয়ে আলাদা, প্রশ্নপত্র একই থাকে, কিন্তু সেখানেও কখনো মানে এই ধরনের কোনো ভুল হয় না, ভুল করে না ওরা। আমাদের দেশে ওই যে আমরা প্রশ্ন করার পরে ওইটা আমরা রিভিশন করে না বা ওইটা চেক করে না, এটা হচ্ছে বড় সমস্যা। যাই হোক, আসেন পরেরটাতে চলে যান। দেখেন এইটাও একটা সহজ ম্যাথ। এখানে বলা হচ্ছে যে 10 স্কোয়ার ইজ হাউ মেনি টাইমস অফ 0.01 কিউব। দেখেন এগুলোকে আসলে মানে হালকা ভাবে নিবেন, এই প্রশ্নগুলাকে দেখতে এরা যতটা ভয়ঙ্করী হোক, মানে এটা দেখে মনে হচ্ছে না যে এটা কেমনে সলভ করব। এটা আসলে খুব ইজি একটা জিনিস। 0.01 কিউব মানে হচ্ছে 0.01, এখানে 3 বার আছে, ঠিক আছে? এখানে কতবার আছে? 3 বার আছে, সহজ হিসাব। আর এখানে 10 স্কোয়ার, এটা তো নর্মালি যে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, বোঝা গেছে? তাহলে আমরা যদি বলি যে 0.01 কিউব মানে হচ্ছে 3 বার 0.1 গুণ করে দেওয়া, তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে এইটার সাথে অর্থাৎ 0.01, তারপরে 0.01, তারপরে আবার 0.01, এই তিনটার সাথে কত গুণ করলে, কত গুণ করলে আপনি 10 স্কোয়ার পাবেন, অর্থাৎ 100 পাবেন। তো আপনি তো জানেন না যে এগুলোর সাথে কত গুণ করতে হবে, কত গুণ করে আমি 100 পাবো, এটা কি আমরা জানি? জানি না। সো আমি ধরে নিচ্ছি যে এইগুলোর সাথে যদি আমরা এক্স কে গুণ করে দেই তাহলে আমরা 100 পাবো, এক্স কে গুণ করে দিলে 100 পাবো। তো ঠিক আছে, তার মানে এখানে আমাকে এক্স এর মানটা বের করলে আমি উত্তরটা পেয়ে যাবো যে আমার উত্তর আসলে কত হবে। তাহলে খেয়াল করেন, এক্স সমান সমান কত লিখতে পারি? আপনি বলবেন যে ভাইয়া ওপরে তো 100 থাকবে আর নিচে এরা থাকবে, যে 0.01 গুণন 0.01 গুণন 0.01, তাই না? তাহলে এখান থেকে আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এক্স সমান সমান কত লিখতে পারি? খেয়াল করে দেখেন, এখানে ওপরে হচ্ছে আমার 100 গুণন এই যে দশমিকের কারণে 1 নিয়ে আসলাম, ঠিক আছে? বা আমি এইভাবে চিন্তা করেন যে দশমিকের কারণে 1 মানে বিষয়টা হচ্ছে এরকম যে এটা উপরে হবে, ঠিক আছে? যদিও 1 এখানে নিচে হবে, তারপর জিনিসটা এইভাবে বুঝাই যে আমরা এখান থেকে দশমিকটা উঠাই দিব, দশমিক উঠাই দিব, নিচের এগুলো দশমিক আছে না, দশমিক উঠাই দিব। তো এখান থেকে যদি দশমিক দশমিক উঠাই দিই তাহলে নিচে 1। তাহলে এই যে দশমিক, এই দশমিকের কারণে ওপরে 1, দশমিকের পরে যে কয়টা ডিজিট সে কয়েকটা শূন্য দিলাম, গুণন। তারপরে দেখেন এই যে এই 0.01, এখানে দশমিক উঠাই দিলে 1 হবে। সেম ভাবে ওপরে এই যে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ডিজিট আছে, এই যে 2টা শূন্য, গুণন। এই যে আবার এই 3 নাম্বারটা, এখানেও যদি আমি এটাকে যদি 1 ধরি, দশমিক উঠাই দিয়া, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা ডিজিট আছে, এই যে 2টা শূন্য করলাম। তাহলে খেয়াল করেন এক্স সমান সমান কত হবে? আপনি বলবেন যে ভাই 3টা 1 গুণ করলে এখানে একই হবে। আর এখানে খেয়াল করে দেখেন 1 কয়টা শূন্য আছে? 2, 4, 6, 8টা। তার মানে 1-এর পর 8টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 2, 4, 6, 7, 8। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালুটা কত পাই? 1 দিয়ে এটাকে ভাগ করে দিলে আমরা কত পাবো? এটাই পাবো, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই না? এখন কথা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা তো নাই, মানে এক্স এর সাথে আমরা যদি এত গুণ করে দেই তাহলে আমরা 100 পাবো। এখন কথা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা তো আমরা অপশনে দেখতে পাচ্ছি না, এতগুলা শূন্যের ব্যবহার তো নাই। তাহলে কি করছে? খেয়াল করেন এখানে 10-এর উপরে পাওয়ার দিছে,
10-এর উপরে পাওয়ার। তো এখানে আপনাকে খেয়াল করতে হবে যে ভাই এখানে আপনার শূন্য কয়টা আছে, শূন্য কয়টা আছে, শূন্য কয়টা আছে দেখেন তো, 2, 4, 6, 8টা আছে না, 8টা শূন্য আছে, 8টা শূন্য আছে, 8টা শূন্য। তাহলে এখানে একের পরে 8টা শূন্য মানে কি? এটাকে যদি আমরা এই 10 বেজে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 10 বেজে যদি আমরা লিখতে চাই তাহলে 10-এর ওপরে আমরা এরকম পাওয়ার 8 করতে পারি না? 10-এর ওপরে আমরা কি করতে পারি? পাওয়ার 8 করতে পারি, করতে পারি কিনা? এগুলো তো আমরা এইভাবে শিখছি। যেমন খেয়াল করেন, এখানে 100, 100, 100কে যদি 10 বেজে লিখতে চাই তাহলে কি করতে হবে? 10-এর উপরে পাওয়ার 2 দিতে হবে। আবার ধরে নেন যে 1000, 1000কে যদি আমরা 10 বেজে লিখতে চাই তাহলে কি করতে হবে? 10-এর উপরে পাওয়ার 3 দিতে হবে। আবার ধরেন যে 10,000 আছে, 10,000কে যদি আমরা 10 বেজে লিখতে চাই তাহলে কি করতে হবে? 10-এর উপরে পাওয়ার 4 দিতে হবে। মূল কথা যে আপনি একের পরে যতগুলা শূন্য থাকবে এখানে 10 বেজে লিখতে গেলে 10-এর উপরে ঠিক তত তত পাওয়ার হবে। এখানে ছোট ছোট সংখ্যা দিয়ে দেখেন, একের পরে 2টা শূন্য আছে, সো আপনি 100কে যদি 10 বেজে লিখতে চান তাহলে 10 লিখে যতগুলো শূন্য তত পাওয়ার। আপনি যদি 1000কে চিন্তা করেন যে 1000, একের পরে 3টা শূন্য আছে, তো এই 1000কে যদি আমরা 10 বেজে লিখতে চাই তাহলে 10-এর উপরে যতগুলো শূন্য আছে তাহলে তার উপরে তত পাওয়ার হবে। ঠিক আছে, এখানেও তাই, যে আমি যদি এই সংখ্যাটাকে যদি 10 বেজে লিখতে চাই তাহলে একের পরে কয়টা শূন্য আছে? 8টা। তাহলে 10-এর উপরে পাওয়ার কত হবে? 8 হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কত হবে ভাই? অপশন ডি হবে না? যে আমরা যদি এই যে এই তিনটার সাথে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করে দেই, যেটা আমরা এক্স ধরছিলাম, যেটাকে আমরা এক্স ধরছিলাম, যে এই সংখ্যাটাকে যদি গুণ করে দেই তাহলে আমরা 100 পাবো। তো এই সংখ্যাটাকে ওরা এক্সপ্রেশন দিছে কি? 10⁸। বোঝা গেছে ভাই বিষয়টা? বুঝতে পারছেন? আপনার ডিভাইসের সাউন্ড বাড়ায় দেন। এখানে এতক্ষণ ধরে ক্লাস করতেছে তারা কেউ এই কথা বলতেছে না যে সাউন্ড কম। আপনার ডিভাইসের সাউন্ড বাড়ায় দেন। যথেষ্ট জোরে কথা বলা হচ্ছে এবং শোনা যাচ্ছে স্পষ্ট, কারণ যদি শোনা না যেত বা সাউন্ডের সমস্যা হতো এটা বলতো স্টুডেন্টরা। আপনার ডিভাইসের সাউন্ড চেক করেন যে সাউন্ড ঠিক আছে কিনা। এগুলো নিয়ে আসলে বলে তো আসলে কোনো লাভ নাই, বুঝেন না? কারণ আমরা কোনো কিছু বললেই ওই আমাদেরকে ব্যবসায়ী ট্যাগ দেয়। ঠিক আছে, আমরা ব্যবসা করতেছি, সেটা কোনো বড় বিষয় না, ব্যবসা তো ডেফিনেটলি করতেছি, কিন্তু আমরা যখন এগুলা নিয়ে কথা বলি 35, 32, 40, 37 যেটাই হোক, যেটাই নিয়ে কথা বলি, তখন আসলে বলে যে এই যে কোচিং ব্যবসা বাড়ানোর জন্য, নিজেদের লাভের জন্য। এই জন্য এইগুলো নিয়ে বলে লাভ নাই, কারণ এগুলো তো আমাদের হাতে নাই। সরকার, আপনারা যা সরকার আন্দোলন করছেন, আপনারা সরকার যেটা ভালো মনে করছে সেটা দিছে। এখন আপনারা যদি আবার আন্দোলন করেন সরকার হয়তো এটাও চেঞ্জ করতে পারে। এখন এটা ডিপেন্ড করবে আপনারা কি করেন, আপনাদের ফিডব্যাক কি, আর সরকার এটা কিভাবে নেয়। ঠিক আছে, পরেরটাতে চলে যান। 7 নাম্বার, সাথে কি বলা হচ্ছে যে অ্যান অ্যামাউন্ট অফ মানি ইজ ইনভেস্টেড ইন এ সেভিংস অ্যাকাউন্ট ফর 2 ইয়ার্স। ধরেন যে আপনি একটা টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে 2 বছরের জন্য জমা রাখছেন। ইট ইনক্রিজড বাই টাকা 52.50 ইন 2 ইয়ার্স। 2 বছরে এটা 52 টাকা 50 পয়সা বেড়ে গেছে। আফটার অ্যানুয়াল কম্পাউন্ডিং অ্যাট দ্য রেট অফ 10% পার ইয়ার। বলতেছে যে প্রতি বছরে আপনার চক্রবৃদ্ধি সুদের হার কত? 10%। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইনিশিয়ালি? অর্থাৎ শুরুতে, একদম শুরুতে আপনি কত টাকা ব্যাংকে জমা রাখছিলেন এটা বের করতে বলছে। মনে করেন যে আপনি ব্যাংকে কিছু টাকা জমা রাখছেন 2 বছরের জন্য চক্রবৃদ্ধি হার সুদে, এবং আপনার চক্রবৃদ্ধি সুদের হার কত বলেই দিছে যে 10%। তো জিজ্ঞাসা করছে যে 2 বছর পরে যদি আপনার টাকাটা 52 টাকা 50 পয়সা বৃদ্ধি পায় তাহলে আপনি ব্যাংকে কত টাকা জমা রাখছেন সেটা একটু বের করেন।
ব্যাংকে কত টাকা জমা রাখছেন সেটা বের করেন। এখন কথা হচ্ছে যে আমরা তো জানি না, মানে ব্যাংকে কত টাকা জমা রাখছি মানে হচ্ছে আপনার আসল কত, এটা কি আমরা জানি? এটা আমরা জানি না, এটা আমাদের জানার কথাও না। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু জানি না যে ব্যাংকে কত টাকা জমা রাখছি, তাহলে আমরা ধরে নিব যে ভাই আমি ব্যাংকে জমা রাখছি বা আমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। আমি গতকালকের ক্লাসে বলছি যে পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 7টা অধ্যায় যদি কখনো কোনো কিছু ধরে নেওয়ার প্রয়োজন পড়ে, আমরা খুব বেশি বিপদে না পড়লে 100 ধরবো। ঠিক আছে? তাহলে আমার প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, আর আমি যদি 10% করে আমি প্রতি বছরে সুদ পাই, ঠিক আছে, তার মানে আমার রেট পার্সেন্ট কত, সুদের হার কত, এই যে 10%। ঠিক আছে? আমার টাইম কত, এই যে বলেই দিছে যে 2 বছর টাইম। বলতেছে যে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত পাবেন সেটাও বলে দেয়া আছে, যে আপনি 2 বছরে এই যে 52 টাকা 50 পয়সা সুদ পাবেন। এখন এটা অনেকেই সূত্র প্রয়োগ করে করবে। ঠিক আছে? এটা অনেকেই সূত্র প্রয়োগ করে করবে, যে সূত্র প্রয়োগ করে করাও যে আসলে খুব কঠিন কোনো বিষয় তা না। যে এখানে 100 × 1 প্লাস এই যে সুদের হার 10%, ওপরে যেহেতু 2 বছর সময় তাহলে পাওয়ার 2, এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, যে 100 গুণন 110/100 গুণন 110/100, তাই না? তাহলে এখান থেকে কত আসতেছে, 100 আর 100 কেটে দেন, এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে দেন, 11 আর 11 কত আসে, 121 আসে না, 121 আসে। এইটা হচ্ছে মূলত কম্পাউন্ড অ্যামাউন্ট। ঠিক আছে? অর্থাৎ সুদাসল, সুদ সহ আসল। তো আমরা যদি এখান থেকে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে চাই, তাহলে কি করতে পারি, যে ভাই আমার সুদাসল হচ্ছে 121 টাকা, আর আমার আসল কত টাকা, এই যে 100 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ শুধুমাত্র যৌগিক সুদটা কত, 21 টাকা। তো খেয়াল করে দেখেন, আমাদের এখানে যৌগিক সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা 21 টাকা, প্রশ্নে বলতেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা, এই যে 52 টাকা 50 পয়সা। আমাদেরকে বের করতে হবে যে আমার প্রিন্সিপাল কত, তাহলে এই যে 100 সমান সমান কত হবে এটা বের করা লাগবে। তাহলে এই যে 52 টাকা 50 পয়সা গুণন হচ্ছে 100, এখান থেকে দশমিক তুলে দিছি তাই 1, দশমিকের পরে 2টা ডিজিট আছে, এটা 2টা শূন্য, আর এই যে আমরা 21 নিয়ে আসলাম। 100 100 কেটে যাবে, 21 525-এর ভিতরে কয়বার যাবে, 21 দুগুণ 42 হয়, 21 দুগুণ 42, 105, 5 21 105 আর শূন্য, তার মানে হচ্ছে 250 টাকা হচ্ছে আপনার সেই আসল বা প্রিন্সিপাল, বা যেটাকে আমরা বলতেছি যে ব্যাংকে আমি শুরুতে 250 টাকা বিনিয়োগ করছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র প্রয়োগ করে বা যেভাবেই বলে না কেন। ঠিক আছে? সূত্র প্রয়োগ করে হচ্ছে এইভাবে আমরা ম্যাথটা সমাধান করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা এইটা ছাড়াও, সূত্র ছাড়াও আমরা এটা আরো 2 ভাবে করতে পারি। ঠিক আছে? 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে কোডিং মেথড, আমি অত বিস্তারিত যাব না। ঠিক আছে? অত বিস্তারিত আমি যাব না এখানে। দেখেন, একটা হচ্ছে কোডিং মেথড আর একটা হচ্ছে রেশিও মেথড। একটা কথা প্রচলিত আছে যে রেট ইজ এভরিথিং ইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হারটাই হচ্ছে সবকিছু। সুদের হারই হচ্ছে যৌগিক সুদ এবং সরল সুদের হর্তাকর্তা। ঠিক আছে? তো এখানে এই যে বলে দিছে যে আমার সুদের হার হচ্ছে কত, 10%, তাহলে এই 10%কে চাইলেই আমরা 1/10 লিখতে পারি না, যে আমি 10% টাকা সুদ পাচ্ছি প্রতি বছরে। এই কথাটাকে আমরা বলতে পারি যে 10 টাকার উপরে 1 টাকা সুদ পাচ্ছি, কারণ 10% মানেই হচ্ছে 1/10, অর্থাৎ 10-এর উপরে আমি 1 টাকা সুদ পাই। তো আপনি সুদ পান কিসের উপরে, আপনি যে সুদটা পান এটা কিসের উপরে পান, মূলধনের উপরে পান বা প্রিন্সিপালের উপরে পান। তাহলে এখানে এই 10 হচ্ছে প্রিন্সিপাল আর এই 1 হচ্ছে আমার কি, ইন্টারেস্ট। আমরা জানি যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এই দুইটা যদি যোগ করে দেই তাহলে আমরা অ্যামাউন্ট পাই। তাহলে অ্যামাউন্ট মানে কি, সুদাসল। তাহলে এই 10 আর 11 যোগ করে আমার কত হবে, এই যে অ্যামাউন্ট হয়ে যাবে 11 টাকা। এখন আমরা বিষয়টাকে এইভাবে বলতে পারি যে ভাইয়া, যেহেতু আমার রেট দেওয়া আছে 10%, তাহলে এই পাশে আমি লিখলাম এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট। তো আমার প্রিন্সিপাল ওখানে কত ধরছি, 10 টাকা। 10-এর উপরে 1 টাকা সুদ পেয়ে আমার অ্যামাউন্ট কত হয়েছে, 11 টাকা হয়েছে। এটা আমি লিখলাম। লেখার পরে আমাকে বলা হচ্ছে
যে আমি টাকাটা রাখছি 2 বছরের জন্য জমা। সো যত বছরের জন্য জমা রাখবো এই দুইটার উপরে পাওয়ার ঠিক তত হবে, দুইটার উপরে পাওয়ার ঠিক তত হবে। তো 10-এর উপরে স্কোয়ার মানে কি 100, আর 11-এর উপরে স্কোয়ার মানে কি 121। তাহলে এই 100 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এই 121 টাকা হচ্ছে আমার কি অ্যামাউন্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত। আপনি বলবেন যে ভাই এই যে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করে দেন, তার মানে 121 থেকে 100কে বিয়োগ করে দিলে আমরা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো কত 21 টাকা। সো আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা 21 টাকা, প্রশ্নে বলতেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 52 টাকা 50 পয়সা। আমাকে বের করতে হবে প্রিন্সিপাল কত। সো আমার প্রিন্সিপাল হচ্ছে 100। ওখানে আমরা হিসাব করে দেখছি যে 100-র মান কত বের হয়ে গেছে, 250 বের হয়ে গেছে। তার মানে 250 টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 250 টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইটা একটা পদ্ধতি। আবার আমরা আরেকটা পদ্ধতি এখানে পাই, সেটা হচ্ছে কোডিং মেথড। কোডিং মেথড, কোডিং মেথডের জন্য আমরা কি করব, 2 বছর, 2 বছরের জন্য আমরা কোড লাগাবো। 2 বছরের জন্য কোড হচ্ছে 2:1, ঠিক আছে। 2 বছরের জন্য কোড হচ্ছে 2:1। 3 বছরের জন্য কোড হচ্ছে 3:3:1। 4 বছরের জন্য কোড হচ্ছে 4:6:4:1। এইগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে খেয়াল করেন, আমরা যেহেতু প্রিন্সিপাল কত আমরা জানতাম না, সো আমরা ধরে নিছি যে প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। আমার টাইম দেওয়া আছে প্রশ্নে 2 বছর, আমার রেট দেওয়া আছে প্রশ্নে কত 10%, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে এই 100-র 2 বছরের 10% হারে যৌগিক সুদ বের করতে চাই, তাহলে আমি শুধু দেখবো যে আমার সময়টা কত দেয়া আছে, আমার সময়টা কত বছরে, কত বছরের সুদ বের করতে হবে। তো 2 বছর। তো যখনই বলছে যে সুদ 2 বছরের বের করা লাগবে, তখন আমরা 2 বছরের কোড লাগাবো। সেটা কত, এই যে 2:1। তাহলে এই যে 2:1 লিখলাম। লেখার পরে এই যে আমার প্রিন্সিপাল 100 টাকা, এই 100-র এখন এই যে 10% বের করব। 100-র 10% কত, 100-র 10% কত, এই যে 10 টাকা। এই যে 2 আছে না, এই 2-এর নিচে আমরা 10 লিখবো। লেখার পরে আবার আমরা কি করব, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের উপরে সুদ। তাহলে এই যে 10 টাকা সুদ পাইছি, এই 10-এর আবার 10% বের করব। সো 10-এর 10% কত 1 টাকা। এই 1 টাকাকে এই 1-এর নিচে লিখবো। লিখে এই 10-এর সাথে 2 গুণ করে দিব, তাহলে 10×2 = 20 যোগ দিব। এই 1-এর সাথে আবার 1 গুণ করে দিব, তাহলে 1-1 কত হবে 1 হবে। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার বের হবে কত, 20 আর 1-এ 21 টাকা। তো আমাদের এখানে আমাদের বোর্ডে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা 21 টাকা, প্রশ্নে বলতেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 52 টাকা 50 পয়সা। তাহলে আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল কত, অর্থাৎ 100 কত। তাহলে 100-র মান কত হয়ে যাবে, ওই যে আমরা আগে বের করছি 250 টাকা হয়ে যাবে। ঠিক আছে, অনেকভাবে করা যায়। বুঝতে পারছেন? পরেরটা তো চলে যাই। দেখেন 8 নাম্বার, আটা কি বলা হচ্ছে যে অন এ 2 কিলোমিটার রোড এ টোটাল অফ 201 trees are planted on the side of the road at equal distance. How many such trees will be planted on a 50-kilometer road such that the distance between two consecutive trees is the same as that of the consecutive trees on the 2 kilometer road? এখানে বলা হচ্ছে যে 2 কিলোমিটার রাস্তায় সমান দূরত্ব রেখে রাস্তার এক পাশে 201টা গাছ আপনি লাগাইছেন। তো বলতেছে যে 2 কিলোমিটার রাস্তার মতোই 2টা গাছের মধ্যে সমান দূরত্ব বজায় রেখে 50 কিলোমিটার রাস্তায় আমি কতগুলো গাছ লাগাইতে পারবো। ছোট্ট একটা কনসেপ্ট আগে একটু আলোচনা করি, খুব সহজ একটা জিনিস। ধরে নেন
যে আপনি এখানে একটা গাছ লাগাইছেন, গাছ লাগানোর পরে এখানে একটা গাছ লাগাইছেন, তারপরে এখানে একটা গাছ লাগাইছেন, তারপরে এখানে একটা গাছ লাগাইছেন, তাহলে এখানে আপনার গাছের সংখ্যা কয়টা? আপনি বলবেন যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে আপনি গাছ লাগাইছেন কয়টা? চারটা গাছ লাগাইছেন। এই চারটা গাছের মধ্যে ফাঁকা স্পেস কয়টা আছে? স্পেস কয়টা আছে? আপনি এখানে গাছ লাগাইছেন কয়টা? কথা বুঝেন কিন্তু। আপনি এখানে গাছ লাগাইছেন কয়টা? চারটা। এই চারটা গাছের মধ্যে ফাঁকা জায়গা কয়টা আছে? এই যে একটা, দুইটা, তিনটা, তাই না? তার মানে আমি যতগুলো গাছ লাগাবো তার চেয়ে একটা কম হবে হচ্ছে আমার ফাঁকা জায়গা। খেয়াল করেন, আমি বারবার রিপিট করতেছি, এই ধরনের প্রশ্ন অনেকেই ভুল করেন যে এখানে আমি গাছ লাগাইছি চারটা, কিন্তু চারটা গাছের মধ্যে ফাঁকা জায়গা আছে কতগুলা? তিনটা ফাঁকা জায়গা আছে না? চারটা গাছ লাগাইছি, তিনটা ফাঁকা জায়গা আছে। তো এখানে বলতেছে যে 2 কিলোমিটার রাস্তায় আমি 201টা গাছ লাগাইছি। তাহলে আপনার গাছের সংখ্যা যদি 201টা হয়, তাহলে এই যে ফাঁকা স্পেস, এই স্পেসের সংখ্যা কয়টা হবে? 200টা হবে না? 200টা হবে। এইটা কেন বের করতেছি? এই যে দুইটা গাছের মধ্যে আপনি কত মিটার জায়গা আপনি ফাঁকা রাখছেন, এইটা আগে আমাকে বের করতে হবে। তাহলে আমি যেহেতু গাছ লাগাইছি 201টা, তাহলে প্রত্যেকটা গাছের মধ্যে এরকম করে ফাঁকা জায়গা আছে। তাহলে ফাঁকা জায়গা কয়টা থাকবে ভাই? গাছ যতগুলা তার চেয়ে একটা কম, অর্থাৎ 200টা। তাহলে খেয়াল করেন, এই যে 2 কিলোমিটার রাস্তা, এই 2 কিলোমিটার মানে কত ভাই? 2000 মিটার। 2000 মিটার। তাহলে প্রতিটা গাছের মধ্যে ফাঁকা স্পেস মানে ফাঁকা স্পেস কত? অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত? আপনি বলবেন যে ভাই 2000 মিটারে, 2000 মিটারে এইরকম 200টা ফাঁকা জায়গা আছে। 2000 মিটারে 200টা ফাঁকা জায়গা আছে। তো 200টা ফাঁকা জায়গা থাকলে প্রতিটা ফাঁকা জায়গার মধ্যকার দূরত্ব কত? আপনি বলবেন যে ভাই 200 দিয়ে 2000কে ভাগ করেন। 200 দিয়ে 2000কে ভাগ করলে আমরা কত পাবো? এই যে 10 মিটার পাবো। তার মানে প্রতিটা গাছের মধ্যে দূরত্ব কত? 10 মিটার। অর্থাৎ প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের দূরত্ব 10 মিটার, দ্বিতীয় গাছ থেকে তৃতীয় গাছের দূরত্ব 10, তৃতীয় গাছ থেকে চতুর্থ গাছের দূরত্ব 10। তাহলে খেয়াল করেন, আমাকে বলতেছে যে 50 কিলোমিটার রাস্তায় আমি কতগুলা গাছ লাগাইতে পারবো? কতগুলা গাছ লাগাইতে পারবো? তাহলে খেয়াল করেন, এই যে 50 কিলোমিটার মানে হচ্ছে 50,000 মিটার। তাহলে 50,000 মিটার, প্রতিটা গাছের মধ্যবর্তী দূরত্ব যদি আমার 10 মিটার হয়, তাহলে আমার ফাঁকা স্পেস থাকে কয়টা? ফাঁকা স্পেস হবে কয়টা? 50,000 মিটারে। আপনি বলবেন যে ভাই 10 দিয়ে ভাগ করে দেন। তো 10 দিয়ে ভাগ করে দিলে আমরা এখানে কত পাবো? 5,000। 5,000। যে আমার ফাঁকা স্পেস থাকবে কয়টা? 50 কিলোমিটারে আমার ফাঁকা স্পেস থাকবে হচ্ছে 5,000। 5,000 ফাঁকা স্পেস থাকবে, কিন্তু আমাকে বের করতে হবে যে গাছের সংখ্যা কয়টা। তাহলে কিছুক্ষণ আগেই বলছি যে ফাঁকা স্পেস যতগুলা, গাছের সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি। তাহলে ফাঁকা স্পেস 5,000, তাহলে গাছের সংখ্যা হবে 5,000-এর চেয়ে এক বেশি। অর্থাৎ 50 কিলোমিটারে আমি গাছ লাগাবো কয়টা? 5,001টা। এই 5,001 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন? একদম সহজ হিসাব। আমার এখানে বিদ্যুৎ নাই, সে সকাল 7টায় বিদ্যুৎ চলে গেছে, কয়েকদিন থেকে এই ঝামেলাটা করতেছে। এদেরকে, এরা এমন খারাপের খারাপ যে এদেরকে ফোন দিলে ফোনও ধরবে না, ফোন রাখে ব্যস্ত করে। অদ্রির গলায় কারেন্ট দিবেন কখন? অদ্রির গলা একটু তাড়াতাড়ি দেন ভাই, একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি। বিদ্যুৎ নিয়ে যদি এরকম ছিনিমিনি খেলেন তাহলে তো সম্ভব না। একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন। সামান্য মানে বৃষ্টিতেই মানে তার ছিঁড়ে যায়, এদের কি তার লাগাইছে। আসেন পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন, নয় কি বলা হচ্ছে যে দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর ইন দ্য প্রপোর্শন অফ 1:2:3 and the length of the smallest side is 1 centimeter. What is the length of the longest side
অফ দ্য ট্রায়াঙ্গেল। এখানে বলা হচ্ছে যে ভাই একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে। একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত হচ্ছে 1:2:3 এবং সবচেয়ে ছোট যেই বাহু সেটার দৈর্ঘ্য কত বলতেছে যে 1 সেন্টিমিটার। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ওই ত্রিভুজটার সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত, এটা একটু বের করে দেখান। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত এটা বের করে দেখান। আমরা জানি যে ভাই ত্রিভুজের যেই তিনটা কোণ আছে, ধরে নেন যে কোণ এ, কোণ বি আর হচ্ছে কোণ সি। ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি ছাড়া ত্রিভুজ হয় না। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে বলা হচ্ছে যে এই তিনটা কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে এই তিনটা কোণের সমষ্টি কত? 3, 2 5 আর 1 6। তাহলে এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেটা 6, বাস্তবে সেটা কত? 180 ডিগ্রি। তাহলে 6 সমান সমান 180 হলে 1 সমান সমান কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এই 1 সমান সমান 30 ডিগ্রি, 2 সমান সমান কত? 60 ডিগ্রি, আর 3 সমান সমান কত? 90 ডিগ্রি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজটা হচ্ছে একটা 30, 60, 90 ট্রায়াঙ্গেল, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল মানে হচ্ছে একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? 90 ডিগ্রি, এটা হচ্ছে আপনার 90, এইটা যদি আপনার 30, আর এই কোণটা হচ্ছে আপনার কত? 60। এই অনুপাতগুলো আপনার মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে? এগুলো এখন প্রুফ করার মতো সময় না, বা ওই ধরনের ব্যাচও না যে এটা এখন আমি প্রুফ করে দেখাবো। এইগুলো অনুপাতগুলো আপনার মাথায় রাখতে হবে যে 30, 60, 90 ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে আমার কোণের অনুপাত দেওয়া আছে, আর আমার বের করা লাগবে কি? সাইডের অনুপাত, বাহুর অনুপাত বের করা লাগবে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে এই 30, 60, 90 ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির বিপরীতে যেইটা থাকবে, 90 ডিগ্রির বিপরীতে মানে 90 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহু, এইটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। এইটা হচ্ছে কত? সবচেয়ে বড় বাহু। অর্থাৎ এইটাকে যদি আপনি 2x ধরে নেন, 2x ধরে নেন, তাহলে এখানে এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে ছোট বাহু কোনটা? আপনি বলবেন যে সবচেয়ে ছোট কোণের সামনের বাহুটা। তাহলে সবচেয়ে ছোট কোণ হচ্ছে 30, 30-এর সামনের বাহু কোনটা? এইটা। তাহলে এই 30 ডিগ্রির সামনে যে বাহুটা আছে, এইটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু, যেটার মাপটা কত হবে বা পরিমাপ কত হবে? এই যে এই 2x, এইটার অর্ধেক, 2x এর অর্ধেক। তো 2x এর অর্ধেক কত? x। ঠিক আছে? আর এখানে দ্বিতীয় যেই বড় বাহুটা অর্থাৎ 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির বিপরীতে যেই বাহুটা আছে, 60 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহুটা আছে, এইটা কত হবে? এই যে এই বাহুটা অর্থাৎ এক্স এর √3 গুণ, অর্থাৎ √3x হয়ে যাবে। √3x হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি এটাকে 2 ধরি, এটাকে যদি 1 ধরি, তাহলে এটা কত হবে? √3 হবে। তার মানে 90 ডিগ্রি হচ্ছে আপনার 2, 30 ডিগ্রি হচ্ছে আমার 1, 60 ডিগ্রি কত? এই যে √3। তো প্রশ্নে বলেই দিছে যে এই ত্রিভুজটার সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1। তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? তো আপনি দেখেই তো বুঝতে পারছেন যে সবচেয়ে ছোট বাহু হচ্ছে 1, এই 1-এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে 2, তাহলে এই 2-এর মান কত হবে? 2 সেন্টিমিটার। আপনি বলবেন কারণ √3 মানে হচ্ছে 1.77, মানে হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেট। √3 মান হচ্ছে 1.77, এই টাইপের। তার মানে সবচেয়ে বড় হচ্ছে এই অতিভুজ, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। ঠিক আছে? তো এখানে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 সেন্টিমিটার। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম এই টাইপের প্রশ্ন অনেক আসছে। 30, 60, 90 ট্রায়াঙ্গেলের অনেক প্রশ্ন আসছে বেসরকারি ব্যাংকে, সরকারি ব্যাংকে। অনুপাতটা মাথায় রাখবেন যে কোণের অনুপাত হচ্ছে 30, 60, 90, আর বাহুর অনুপাত হচ্ছে 1:√3:2। না, ওই একটা ধরেন যে ক্লাস শুরু করে ক্লাস শেষ করতে না পারলে ওইটা মানে খুব ঝামেলা, কারণ
সকালবেলা উঠে যদি ক্লাস শেষ করতে না পারি, এখনো যতটুকু চার্জ আছে আমি জানি না কতক্ষণ চলবে। আসলে চার্জ ছাড়া তো ল্যাপটপ খুব বেশিক্ষণ ব্যাকআপ দেয় না, এটা হচ্ছে বড় ঝামেলা। আচ্ছা, পরেরটাতে চলে যান, 10 নম্বর। এখানে বলা হচ্ছে যে মিস্টার এক্স হ্যাড টাকা 1000 in his savings account. Every month in the first week he needs money. So he withdraws টাকা 500. But by the end of the month he deposits টাকা 750. After how many months the original amount will grow 3 times? দেখেন এই প্রশ্নটাও অনেকে অনেকভাবে পেঁচায়, এগুলো পেঁচানোর কোনো দরকার নাই। বলতেছে যে একজন মানুষ তার সেভিংস অ্যাকাউন্টে 1000 টাকা জমা রাখছে। কথা বুঝছেন? একজন মানুষ তার সেভিংস অ্যাকাউন্টে 1000 টাকা জমা রাখছে। তো বলতেছে যে প্রতি মাসের প্রথম সপ্তাহে তার টাকার প্রয়োজন হয়, সে 500 টাকা উঠায় নেবে। বাট মাসের শেষে সে কি করবে? ওই অ্যাকাউন্টে আরো 750 টাকা সে জমা রাখবে। তো জিজ্ঞাসা করছে যে আফটার হাউ মেনি মান্থস দ্য অরিজিনাল অ্যামাউন্ট উইল গ্রো 3 টাইমস। তাহলে এইভাবে কতদিন সময় লাগবে তার এই টাকাটা 3 গুণ হইতে? মানে সে যা জমা রাখছে এই 1000 টাকা 3 গুণ হইতে কত সময় লাগবে? তাহলে খেয়াল করেন, 1000 টাকা 3 গুণ বানাবো, তাহলে 1000 টাকা যদি 3 গুণ বানাইতে চাই, তার মানে কত টাকা বানাইতে চাচ্ছি আমি? 1000-এর 3 গুণ, অর্থাৎ 3000 টাকা আমি বানাইতে চাচ্ছি। এখন আপনি সিনারিওটা খেয়াল করেন যে আমি ব্যাংকে 1000 টাকা জমা রাখছি, আমি প্রতি মাসের প্রথম সপ্তাহে এখান থেকে 500 টাকা কি করি? তুলে নিয়ে যাই। প্রতি মাসের প্রথম সপ্তাহে 500 টাকা তুলে নিয়ে যাই, আর প্রতি মাসের শেষে এসে আমি আবার 750 টাকা এখানে জমা রাখি। 750 টাকা আমি এখানে জমা রাখতেছি। তাহলে এখানে হিসাবে কি হচ্ছে যে এই 1000 টাকা যে জমা রাখতেছি, এখান থেকে যেই 500 নিয়ে গেছি, সেই 500 তো আমার পূরণ হচ্ছেই। 1000 থেকে 500 নিয়ে যাওয়ার ফলে যেই 500 গ্যাপ হচ্ছে, এই 750 টাকা দেওয়ার ফলে এই 500 টাকার গ্যাপ পূরণ হয়েও এই 1000 টাকার সাথে প্রতি মাসে আমার এই 250 টাকা ডিপোজিট হচ্ছে না? 250 টাকা ডিপোজিট হয়ে যাচ্ছে আমার। 250 টাকা কি হচ্ছে? ডিপোজিট হচ্ছে। কথা বুঝতে হবে যে 1000 টাকা আমি জমা রাখছি, প্রতি মাসে আমি 500 টাকা উঠাই, তাহলে 1000 থেকে 500 উঠাইলে 500-র গ্যাপ পড়ে গেল। ওই মাসে আমি আবার কি করি? 750 টাকা আবার অ্যাকাউন্টে জমা রাখি। তাহলে যেই 500 উঠাইছি, ওই 500-র গ্যাপ পূরণ হয়ে অতিরিক্ত আরো 250 টাকা আমার এই 1000-এর সাথে যুক্ত হচ্ছে না? 1000 টাকা যুক্ত হচ্ছে, 250 টাকা যুক্ত হচ্ছে 1000-এর সাথে। তার মানে প্রতি মাসে ওই অ্যাকাউন্টে আমার এক্সট্রা 250 টাকা জমা হচ্ছে না? প্রতি মাসে ওই অ্যাকাউন্টে এক্সট্রা আরো 250 টাকা করে আমি জমা করতেছি না? তাহলে 250 টাকা অতিরিক্ত জমা হচ্ছে আমার কয় মাসে? 1 মাসে। তো আমি এই 1000 টাকাকে যদি 3000 টাকা বানাইতে চাই, তাহলে আমার আরো কত টাকা জমাইতে হবে? 1000 টাকা তো আমার অ্যাকাউন্টে আছেই, অতিরিক্ত আরো 2000 টাকা আমার ব্যাংকে ডিপোজিট করতে হবে। তাহলে 250 টাকা ডিপোজিট করতে যদি আমার 1 মাস সময় লাগে, তাহলে বাদ বাকি এই যে 2000 টাকা, এই 2000 টাকা ডিপোজিট করতে আমার কয় মাস সময় লাগবে? আপনি বলবেন যে 2000 ভাগ হচ্ছে 250, 0 0 কেটে দেন, 25 এই 200-র ভিতরে যাবে 8 বার, তার মানে আমার 8 মাস সময় লাগবে। 8 মাস সময় লাগবে, যে মূল টাকাটা 3 গুণ হইতে আমার 8 মাস সময় লাগে। এটাই উত্তর। সে পরেরটাতে চলে যাই। দেখেন 11 নম্বরে বলা হচ্ছে যে টু স্মল সার্কুলার পার্কস অফ ডায়ামিটার 16 মিটার অ্যান্ড 12 মিটার আর টু বি রিপ্লেসড বাই এ বিগার সার্কুলার পার্ক।
What would be the radius of this new park if the new park has to occupy the same spaces as the two small parks? দেখেন এখানে বলা হচ্ছে যে দুইটা ছোট বৃত্তাকার পার্কের ব্যাস যথাক্রমে 16 আর হচ্ছে 12 মিটার। বলতেছে যে এগুলো একটি বড় বৃত্ত দ্বারা যদি রিপ্লেস করা হয়, বড় বৃত্ত দ্বারা ধরেন যে রিপ্লেস করা হলো, তারপরে বলতেছে যে বড় বৃত্তটি ছোট বৃত্ত এবং মানে ছোট দুইটা বৃত্তের সম্পূর্ণ জায়গা দখল করে। বড় বৃত্তটা ছোট বৃত্তের সম্পূর্ণ জায়গাটাই দখল করে নিবে। তাহলে ওই বড় বৃত্তের ব্যাসার্ধের পরিমাপটা কত এটা আমাদের বের করে দেখান। ভাই নর্মাল সেন্সে চিন্তা করেন, এই প্রশ্নগুলো দেখতে মানে খুব মনে হচ্ছে যে কি না কি, এগুলো কিছুই না, ঠিক আছে? এগুলো 30 সেকেন্ড সময় লাগবে না আপনাদের। ধরে নেন যে ছোট দুইটা বৃত্ত আছে, এইটা হচ্ছে একটা বৃত্ত, এইটার ডায়ামিটার ধরে নেন যে 16 মিটার, আবার এইটা ধরে নেন একটা বৃত্ত যেটার ডায়ামিটার কত, ধরে নেন 12 মিটার, 12 মিটার। আর এই দুই বৃত্তের মধ্যে যত জায়গা আছে, এই দুই বৃত্তের যত জায়গা আছে, এই দুই বৃত্তের সমষ্টিকে অর্থাৎ এই দুইটা বৃত্তকে যদি আমি যোগ করে দেই, এই দুইটা বৃত্তকে যদি যোগ করে দেই, তাহলে ধরে নেন যে আমি এই বড় বৃত্তটা পাবো। তাহলে এই বড় বৃত্তের রেডিয়াসটা কত, তাই না? হ্যাজ টু অকুপাই দ্য সেম স্পেসেস, হোয়াট উড বি দ্য রেডিয়াস। তাহলে এই বড় বৃত্তের রেডিয়াসটা কত এটা আমাকে জিজ্ঞাসা করছে। কথা বুঝছেন যে এইটা হচ্ছে আমার একটা বৃত্ত যার ডায়ামিটার 16, এইটা হচ্ছে একটা বৃত্ত যার ডায়ামিটার হচ্ছে 12। বলতেছে যে এই দুইটা বৃত্তকে যদি আমরা যোগ করে দেই তাহলে এই বড় একটা বৃত্ত পাবো। তাহলে এই বড় বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধটা কত এটা একটু বের করে দেখান। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এই বৃত্তের ডায়ামিটার যদি 16 মিটার হয় তাহলে রেডিয়াস হবে কত, 16 ভাগ 2 ইজ ইকুয়াল টু 8। এই বৃত্তের ডায়ামিটার যদি 12 হয় তাহলে রেডিয়াস কত হবে, 12 ভাগ 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত, আপনি বলবেন যে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এই যে 8 স্কোয়ার পাই বা 64 পাই, তাই না? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, আপনি বলবেন যে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে রেডিয়াস কত, 6, 6 স্কোয়ার পাই মানে হচ্ছে 36 পাই। তাহলে এই যে বড় একটা বৃত্ত 64 পাই আর একটা বৃত্ত হচ্ছে 36 পাই, এই দুইটা বৃত্তের সকল জায়গা যদি আমি যোগ করি অর্থাৎ ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে অর্থাৎ এই বড় বৃত্তটা পাবো। তাহলে এই 64 পাই আর এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 36 পাই, এই দুইটা যোগ করলে কত পাবো আমি, 100 পাই পেয়ে যাব, 100 পাই। তো এই যে আমার বড় বৃত্ত, এই বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে ভাই, 100 পাই হয়ে যাবে, 100 পাই হয়ে যাবে। তাহলে আমরা যদি ধরে নেই যে এই বড় বৃত্তের যেই এরিয়া, এই বড় বৃত্তের যেই এরিয়া সেটা ধরে নেন যে পাই আর স্কোয়ার সমান সমান কত, এই যে 100 পাই। তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে এখানে এই যে আর স্কোয়ার সমান সমান কত হবে, 100 হবে। তাহলে আমাদের বের করতে হবে রেডিয়াস, অর্থাৎ এই যে আর সমান সমান কত, √100। তাহলে আর এর মান কত হবে ভাই, এই যে 10 হবে না, 10 মিটার। তাহলে এই যে বড় বৃত্ত যেটার রেডিয়াস আমার কত, এই যে 10 মিটার। বোঝা গেছে ভাই, 10 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখেন এখানে লাস্ট পার্টে কিছুই নেই, আমাকে বলা হচ্ছে যে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের, এই দুইটা বৃত্তের ক্ষেত্রফলের যোগফল মিলে আমি একটা বড় বৃত্ত করব। অর্থাৎ এই দুইটা বৃত্তের যেই ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 64 পাই, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 36 পাই। এই দুইটা বৃত্তের সমস্ত জায়গা নিয়ে আমি একটা বড় বৃত্ত করব। অর্থাৎ এই দুইটা বৃত্তের যে ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল যদি যোগ করে দেই তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল পাবো। এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল যদি আমি যোগ করে দেই তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল পাবো, কারণ এই দুইটা ছোট বৃত্তকে আমি বড় বৃত্ত দ্বারা রিপ্লেস করছি।
এইটাকে আমি সহজ বাংলা ভাষায় বলতেছি যে এই দুইটা ছোট বৃত্তের যে ক্ষেত্রফল, এই দুইটার ক্ষেত্রফল যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই যে বড় বৃত্ত, এই বড় বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কি আলাদা হয় নাকি? বৃত্তের ক্ষেত্রফল তো একই। বৃত্তের ক্ষেত্রফল এক। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল, ছোট দুইটা বৃত্তের ক্ষেত্রফল কত ছিল? এই যে 64 পাই ছিল আর 36 পাই ছিল। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি না, ধরে নিছি পাই আর স্কোয়ার। তাহলে এই যে পাই আর স্কোয়ারের মান কত? 64 আর 36 কত হয়ে যাবে? 100 পাই হয়ে যাবে। তাহলে এই পাই আর এই পাই কেটে যাবে। তাহলে এই যে আর স্কোয়ার সমান সমান যদি 100 হয়, তাহলে আর সমান সমান কত? √100 না? তাহলে আর সমান সমান কত? 10। তো আমরা ওখানে লিখছি কি যে এই যে বড় বৃত্ত, এইটার রেডিয়াসটা কত এটা জিজ্ঞাসা করছে। এই বড় বৃত্তের তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে? এই বড় বৃত্তের রেডিয়াস কত হয়ে যাবে? 10 হয়ে গেল না? কারণ বড় বৃত্তের রেডিয়াস আমরা এই যে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল ধরছি, তাহলে আর সমান সমান 10। তাহলে এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল রেডিয়াস কত হবে? 10 মিটার বা ব্যাসার্ধ 10 মিটার হবে। মূল কথা যে দুইটা ছোট বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল পাবো। বোঝা গেছে? পরেরটাতে চলে যাই। দেখেন 12তে বলা হচ্ছে যে a student obtained 60, 75 and 85 marks respectively in 3 monthly examinations in physics and 95 marks in the final examination. The 3 monthly examinations are of equal weightage, whereas the final examination is weighted twice as much as monthly examination. What is his average marks in physics? বলা হচ্ছে যে একজন ছাত্র ফিজিক্সের 3 মাসে মাসিক পরীক্ষায় সে যথাক্রমে 60, 75 এবং 85 মার্ক পায়, এবং ফাইনাল পরীক্ষায় সে কত পায়? 95 নাম্বার পায়। তো বলতেছে যে তিনটা মাসিক পরীক্ষার ওয়েটেজ হচ্ছে সমান, তিনটা মাসিক পরীক্ষার ওয়েটেজ সমান, কিন্তু ফাইনাল পরীক্ষার ওয়েটেজ হবে মাসিক পরীক্ষার দ্বিগুণ। তিনটা মাসিক পরীক্ষার ওয়েটেজ সমান আর ফাইনাল পরীক্ষার ওয়েটেজ হবে মাসিক পরীক্ষার দ্বিগুণ। তো জিজ্ঞাসা করছে যে ফিজিক্সে ওই ছাত্রের গড় নম্বরটা কত, এটা একটু বের করেন। এখানে মাসিক পরীক্ষার যে ওয়েটেজ, ঠিক আছে, মান্থলি পরীক্ষার ওয়েটেজকে যদি আমরা 1 ধরি, তাহলে ফাইনাল পরীক্ষার ওয়েটেজ যেহেতু দ্বিগুণ হবে, তাহলে ফাইনাল পরীক্ষার ওয়েটেজকে আমাকে 2 ধরতে হবে, তাই না? তাহলে খেয়াল করেন মাসিক পরীক্ষা কয়টা হয়েছে? 3টা। তার মানে মাসিক পরীক্ষার টোটাল ওয়েটেজ কত? এই যে 3 × 3। ফাইনাল পরীক্ষা কয়টা হয়েছে? 1টা। তার মানে ফাইনাল পরীক্ষার টোটাল ওয়েটেজ কত? 2। তাহলে খেয়াল করেন আমাকে যেহেতু এখানে এভারেজ বের করতে হবে, সো আমরা লিখবো এইভাবে যে ভাই মাসিক পরীক্ষায় এই যে প্রথম পরীক্ষায় 60 পাইছে, দ্বিতীয় পরীক্ষায় আপনার এই যে 75 পাইছে, তৃতীয় মাসিক পরীক্ষায় সে কত পাইছে? 85 পাইছে। ওয়েটেজ 1 করে, তাই 1 করে গুণন, প্লাস এই যে ফাইনাল পরীক্ষায় সে পাইছে 95, ওয়েটেজ কত? এই যে 2। ঠিক আছে, তাহলে টোটাল ওয়েটেজ কত? 3 আর 2 5। তাহলে এই যে 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে দেখেন কত হচ্ছে? 60, 75, 85, তাই না? 85, 5, 90, 70 কত? 160। 160 আর 60 কত হয়ে যায়? 220। 220 আর 95 দোকান হচ্ছে 190। 220 আর 190 কত? 0, 9, 2, 11, 1, হাত থেকে 1, 2, 410। তাহলে এই যে টোটাল হচ্ছে 410, এটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এই যে 82 পাবো। তার মানে গড় কত হবে? এই যে 82। ওই ছাত্র ফিজিক্সে গড়ে 82 নম্বর পায়। পরেরটাতে চলে যাই। দেখেন 13 নম্বরে বলা হচ্ছে যে অ্যাট আ স্টেশনারি শপ ইট কস্ট টাকা 185 ফর 4 জেল পেন, 8 বল পয়েন্ট পেন্স অ্যান্ড 1 মার্কার পেন, অ্যান্ড টাকা 315 ফর 7 জেল পেন্স, 15 বল পয়েন্ট পেন্স অ্যান্ড 1 মার্কার পেন। হোয়াট উড বি দ্য কস্ট অফ 1 জেল পেন, 1 বল পয়েন্ট পেন অ্যান্ড 1 মার্কার পেন? বলতেছে যে একটা স্টেশনারির দোকানে 4টা জেল পেন, 8টা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের একত্রে দাম হচ্ছে 185 টাকা। তারপর আবার বলতেছে যে 7টা জেল পেন, 15টা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের টোটাল দাম কত? 315 টাকা। আমাদেরকে বের করতে হবে যে একটা জেল পেন, একটা বল পয়েন্ট পেন
আর একটা মার্কার পেনের দাম কত। ঠিক আছে, তাহলে এখানে প্রথম শর্তটা খেয়াল করেন। প্রথম শর্তে বলতেছে যে ভাই 4টা জেল পেন, তারপরে হচ্ছে 8টা বল পয়েন্ট পেন, আর হচ্ছে একটা মার্কার পেনের টোটাল দাম কত, 185 টাকা। 185। তারপরে বলতেছে যে 7টা জেল পেন, 15টা বল পয়েন্ট পেন আর একটা মার্কারের টোটাল দাম কত, এই যে 315 টাকা। 315 টাকা। আমাকে বের করতে হবে যে একটা জেল পেন, একটা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের দাম কত। আমরা যদি এই দুইটা মানে ইকুয়েশনই ধরেন, আপনারা যেগুলো এইগুলো ইকুয়েশন ধরে বসত, আপনি যদি এই দুইটা ইকুয়েশনকে একটু মানে অবজার্ভ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই যেহেতু আমার একটা করে বের করতে হবে, একটা জেল পেন, একটা বল পেন আর একটা মার্কার, তাহলে আমি যদি জাস্ট এই 1 নাম্বার এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো আমার সমস্যার সমাধান। তাহলেই তো আমার সমস্যার সমাধান হয়ে যায়। কারণ এই 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিলে, এই যে দেখেন 8 জেল পেন হয়ে যাবে, 8 দোকানো 16 বল পেন হয়ে যাবে, 2 একে 2 মার্কার পেন হয়ে যাবে, আর 185 দোকানে কত হয়ে যাবে, 180 দোকানে হচ্ছে 360, 5 দোকানে 10, তার মানে হচ্ছে 370 হয়ে যাবে। তারপরে দেখেন এই 2 নাম্বার সমীকরণকে কিছুই করব না, 2 নাম্বার সমীকরণকে অ্যাজ ইট ইজ রেখে দিব। তাহলে 7টা জেল পেন, 15টা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের দাম কত বলতেছে এরা, 315 টাকা বলতেছে। আমরা যদি এখন এই দুইটাকে বিয়োগ করে দেই, তাহলে খেয়াল করেন এখানে একটা জেল পেন, একটা বল পয়েন্ট পেন আর একটা মার্কারের দাম কত আসে, 370 থেকে 15 বাদ দিলে এই যে 55 টাকা আসে না। তাহলে উত্তর কত হবে, 55 টাকা হবে না? আমাকে তো এটাই বের করতে হবে যে একটা জেল পেন, একটা বল পয়েন্ট পেন আর একটা মার্কারের দাম কত, 55 টাকা, এটাই উত্তর। আসেন পরেরটাতে চলে যাই, 14 নম্বর। দেখেন 14তে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 10 নাম্বারস ইজ 40.2। 10টা সংখ্যার গড় হচ্ছে 40.2। লেটার ইট ইজ ফাউন্ড দ্যাট 2 নাম্বারস হ্যাভ বিন রংলি অ্যাডেড। পরে দেখা গেল যে দুইটা সংখ্যাকে আপনি ভুল করে ইনপুট দিয়েছেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ 18 গ্রেটার দেন দ্য অ্যাকচুয়াল নাম্বার। প্রথম সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যার চেয়ে 18 বড় দিছেন। অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার অ্যাডেড ইজ 13 ইনস্টিড অফ 33। আর দ্বিতীয় সংখ্যাটা 33-এর বদলে আপনি 13 ইনপুট দিছেন। ফাইন্ড দ্য কারেক্ট এভারেজ। তাহলে সঠিক এভারেজটা কত সেটা বের করেন। ভাই খেয়াল করেন 10টা সংখ্যার এভারেজ দেওয়া আছে 40.2, তাহলে 10টা সংখ্যার সমষ্টি কত হবে, আপনি বলবেন 40.2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত, 402। এখন এই 402, 10টা সংখ্যার সমষ্টি 402, কিন্তু এই 10টা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যাকে আপনি ভুলভাবে অ্যাড দিছেন। একটা কত বলতেছে যে অরিজিনাল সংখ্যা যা তার চেয়ে 18 বড় আপনি অ্যাড দিছেন। ঠিক আছে, ধরেন যে আপনার অ্যাড দেওয়ার কথা 18, এটা হচ্ছে সঠিকটা, কিন্তু আপনি ভুলে অ্যাড দিছেন কত, 36। তাহলে এখানে বেশি অ্যাড দিয়ে ফেলছেন কত, 18 বেশি অ্যাড দিয়ে ফেলছেন না। তাহলে এই 402 থেকে 18কে বিয়োগ করে দেন। তারপরে বলতেছে যে আরেকটা সংখ্যা যেখানে আপনার অ্যাড দেওয়ার কথা 33, অর্থাৎ আপনি অ্যাড দেবেন 33, এটা সঠিক, কিন্তু আপনি ভুল ক্রমে অ্যাড দিছেন কত, 13। তাহলে আপনি এখানে ভুলে কত অ্যাড কম দিছেন, 20 কম অ্যাড দিছেন না। তাহলে আপনি যদি সঠিক এভারেজ পেতে চান, তাহলে এটার সাথে কি করতে হবে, এখানে যেহেতু 20 কম অ্যাড দিছেন, তাই এখানে 20 বেশি অ্যাড করতে হবে, 20কে অ্যাড করে দিতে হবে। তাহলে এখানে সঠিক এভারেজ কত হবে, আপনি বলবেন যে 402 যোগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 404। এইটা হচ্ছে 10টা সংখ্যার সঠিক যোগফল। 10টা সংখ্যার সঠিক যোগফল হচ্ছে 404। আমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে এভারেজ কত, তাহলে 404কে 10টা সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমরা কত পাবো, 40.4 পাবো। এটা হচ্ছে আমার সঠিক এভারেজ। অর্থাৎ প্রথমবার আমি ভুল করছি 18, ঠিক আছে, মানে 18 বেশি লিখছি তাই বিয়োগ, আর দ্বিতীয়বারে আমি 20 কম দিছি তাই 20 যোগ।
পরেরটাতে চলে যাই। দেখেন এখানে বলা হচ্ছে যে ইন এ সার্টেন পপুলেশন গ্রুপ 57% অফ দ্য পিপল হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স এক্স অ্যান্ড 63% হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স ওয়াই। ইফ এভরি পার্সন ইন দ্য গ্রুপ হ্যাজ অ্যাট লিস্ট হোয়াট পার্সন, এখানে প্রশ্ন ভুল আছে, এখানে ইফ এভরি পার্সন ইন দ্য গ্রুপ হ্যাজ অ্যাট লিস্টের পরে এই কথাটা হবে যে ওয়ান অফ দ্য টু ক্যারেক্টারিস্টিক্স, ওয়ান অফ দ্য টু ক্যারেক্টারিস্টিক্স এই কথাটা লিখে নিন যে ইফ এভরি পার্সন ইন দ্য গ্রুপ হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ক্যারেক্টারিস্টিক্স হোয়াট পার্সেন্ট অফ দ্য পিপল হ্যাভ বোথ এক্স অ্যান্ড ওয়াই। বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পপুলেশন গ্রুপে 57% লোকের বৈশিষ্ট্য হচ্ছে এক্স আর 63% লোকের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই। বলতেছে যে গ্রুপের প্রত্যেকটা সদস্যই অ্যাটলিস্ট মানে গ্রুপের প্রত্যেকটা সদস্যের মধ্যেই অ্যাটলিস্ট কোনো না কোনো বৈশিষ্ট্য আছে, হয় এক্স বৈশিষ্ট্যের অধিকারী না হলে ওয়াই বৈশিষ্ট্যের অধিকারী। তো জিজ্ঞাসা করছে যে তাহলে ওই গ্রুপের কত শতাংশ লোক এক্স এবং ওয়াই উভয় বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ কত শতাংশের লোকের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য আছে এটা বের করেন। এটা হচ্ছে টু সেটের ম্যাথ। টু সেটের একটা সূত্র আছে, এটা আমরা কি জানি যে টোটাল ইজ ইকুয়াল টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস হচ্ছে নান। ঠিক আছে, এখানে টোটাল কত, এখানে এই যে পার্সেন্টেজ, যেখানে যেখানে পার্সেন্টেজ চিহ্ন থাকবে বুঝবেন যে সেখানে টোটাল হচ্ছে 100। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওই পপুলেশন টোটাল কত হবে 100%। গ্রুপ 1 মানে হচ্ছে যে এখানে এক্স বৈশিষ্ট্যের অধিকারী ওয়াই বৈশিষ্ট্যের অধিকারী, বোথ মানে হচ্ছে দুইটাই, এক্সও আছে ওয়াইও আছে, আর নান মানে হচ্ছে কোনোটাই নাই। তাহলে খেয়াল করেন এই যে 100% ইজ ইকুয়াল টু এক্স বৈশিষ্ট্যের অধিকারী কত, এই যে 57%, ওয়াই বৈশিষ্ট্যের অধিকারী কত, ওই যে দেখেন 63%, বোথ কত এইটাই আমার বের করা লাগবে। তো আমি জানি না যে বোথ কত, তাহলে বোথ এক্স ধরে নিচ্ছি। আর এই প্রশ্নে নান এই সম্বন্ধে কোনো তথ্য দেওয়া নেই, অর্থাৎ প্রত্যেকটা লোকেই কোনো না কোনো বৈশিষ্ট্যের অধিকারী, তার মানে নান মানে কত, 0। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এখানে যদি আমরা এক্সটাকে এই পাশে পার করে নিয়ে আসি তাহলে এক্স সমান সমান কত হবে, 63 আর 57 হচ্ছে 120%, মাইনাস হচ্ছে এই যে 100%, তাহলে এই যে এক্স এর মানটা কত হয়ে যাবে 20%। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই দুই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী মানুষের সংখ্যা কত 20%। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এইটা ভাই এত কিছু করা লাগে না, ঠিক আছে, আপনারা মানে অনেকে নতুন বা ইয়ে দেখে আমি এভাবে করালাম। বিষয়টা হচ্ছে এরকম যে একটা গ্রুপে শুরুতে মানে যত মানুষই থাক সেটাকে আমরা 100% হিসেবেই কাউন্ট করব। সো এখানে দেখা যাচ্ছে যে এক্স এর মানুষ বলছে 57%, ওয়াই এর মানুষ বলছে আমার 63%, তাহলে এখানে এক্স আর ওয়াই এই দুইটা যোগ দিলে কত হয়ে যায় 120% হয়ে যাচ্ছে, কিন্তু আমার টোটাল মানুষ তো 100 জন, টোটাল মানুষ 100 জন। তাহলে এখানে যে 20 অতিরিক্ত থাকতেছে, এখানে যে 20 অতিরিক্ত থাকতেছে, এই 20 দ্বারা বোঝানো হচ্ছে যে এই 20% মানুষ আছে, এই 100% মানুষের মধ্যে 20% মানুষ আছে যারা এক্স এবং ওয়াই এই দুইটা বৈশিষ্ট্যেরই অধিকারী। ঠিক আছে, মূল কথা এখানে জাস্ট দেখার পরে 57 আর 63 120, 120 থেকে জাস্ট 100 বাদ দিলে যে 20% থাকে এটাই হচ্ছে আমার বোধ। ঠিক আছে, এত কিছু করার দরকার হয় না। আসুন পরেরটাতে চলে যাই, 16 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এম ইজ ওল্ডার দেন এন বাট ইয়াঙ্গার দেন ও ইফ এম এন অ্যান্ড ও আর দ্য এজেস অফ এম এন অ্যান্ড ও রেসপেক্টিভলি দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে বলা হচ্ছে যে ভাই এম ইজ ওল্ডার দেন এন, অর্থাৎ এম হচ্ছে এন এর চেয়ে বড়, বাট কিন্তু ইয়াঙ্গার দেন ও, ওর চেয়ে ছোট,
অর্থাৎ এই এমটা আবার কি হবে, ওর চেয়ে ছোট হবে। তো প্রশ্নে বলে দিছে যে এই এম এর বয়স হচ্ছে এম, দেখেন এই এম এর বয়সটা কি হবে, এম হবে, এন এর বয়সটা কি হবে, এন হবে, আর এই ওর বয়সটা কি হবে, ও হবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে নিচের কোনটা সত্য। তাহলে এখানে সবার বড় কে, এখানে সবার বড় ও না, কারণ এন এর চেয়ে এম বড়, আবার এম হচ্ছে ওর চেয়ে ছোট। তাহলে এখানে সবার বড় হচ্ছে ও, সবার বড় হচ্ছে ও, তার বড় হচ্ছে মানে তার চেয়ে ছোট হচ্ছে এম, আর এম এর চেয়ে ছোট হচ্ছে এন। তাহলে এখানে সঠিক কোনটা, সঠিক কোনটা বলেন তো? এই যে অপশন বি না, যে সবার বড় হচ্ছে ও, তার ছোট হচ্ছে এম, এম এর ছোট হচ্ছে আবার এন। তাহলে এখানে অপশন বি উইল বি দ্য রাইট আনসার, অপশন বি হবে। আসেন পরেরটাতে আসেন, 17। দেখেন এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ অ্যাপেলস দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি উইদাউট কাটিং এনি অ্যাপেল অ্যামাং 6, 10, 14 অ্যান্ড 18 বয়স। দেখেন এখানে বলা হচ্ছে যে কোনো আপেলকে কাটা ব্যতীত, কাটা ব্যতীত যদি আপনি 6, 10, 14 এবং 18 জন বালকের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে সর্বনিম্ন আপেলের সংখ্যা কত হবে? ঠিক আছে, আপনি কিছু আপেলকে আপনি কি করবেন, ভাগ করে দিবেন কতজনের মধ্যে? বলতেছে যে 6 জন, 10 জন, 14 জন এবং 18 জন বালকের মধ্যে। কোনো আপেলকে আপনি কাটতে পারবেন না, প্রত্যেকটা বালককে সম্পূর্ণ আপেল দিতে হবে। বলতেছে যে তাহলে আপনার কাছে সর্বনিম্ন কতটি আপেল থাকতে হবে, সর্বনিম্ন কতটি আপেল থাকতে হবে, সর্বনিম্ন। কোন প্রশ্নে যদি এরকম বলে যে সর্বনিম্ন কতটি আপেল থাকতে হবে, আপনি চোখ বন্ধ করে এলসিএম করে দিবেন, চোখ বন্ধ করে এলসিএম করে দিবেন। এলসিএম মানে কি, লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট মানে কি কম, সর্বনিম্ন। ঠিক আছে, তো এখানে বলতেছে যে স্মলেস্ট নাম্বার অফ অ্যাপেল লাগবে, স্মলেস্ট নাম্বার অফ অ্যাপেল। তাহলে এখানে যদি আমরা এই যে 6, 10, 14 এবং 18 এলসিএম করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো 6, 10, 18 লসাগু করলে কত হবে? 3, 5, 7, 9, তারপরে 3 দিয়ে করলে 1, 5, 7, 3, 3 7 21, 5 21 105, 105-এর সাথে এই যে 3 দুগুণ 6 গুণ করে দিলে আমরা সর্বনিম্ন আপেল পেয়ে যাব কয়টা? 630টা। পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার, পার্ট অফ হুইচ হি সেলস অ্যাট 8% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 18% প্রফিট। হি গেইনস 14% অন দ্য হোল, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইচ। বলতেছে যে একজন ব্যবসায়ী 1000 মানে একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, যার একটা অংশ সে 8% লাভে বিক্রি করে, আর অবশিষ্ট অংশ সে 18% লাভে বিক্রি করে। বলতেছে যে মোটের উপরে যদি সে 14% লাভ করে, তাহলে 18% লাভে সে কত পরিমাণ চিনি বিক্রি করছে এটা বের করতে হবে। 18% লাভে সে কত পরিমাণ চিনি বিক্রি করছে, অর্থাৎ কত কেজি চিনি বিক্রি করছে, এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, দেখি আমার এডি ব্যাচের স্টুডেন্টরা বলতে পারে কিনা যে এখানে আমি কিভাবে ম্যাথটা সমাধান করব। বলেন এখানে ম্যাথটা কি পদ্ধতিতে সমাধান করব, বলেন তো দেখি, বলেন কি পদ্ধতিতে ম্যাথ সমাধান করবো এটা।
রাইট, অ্যালিগেশন। আমরা এখানেও রুল অফ অ্যালিগেশন চাইলেই লাগাইতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এখানে রুল অফ অ্যালিগেশন লাগাইতে পারি, তাই না? তো আসেন, এই যে দেখেন, আপনারা বুঝতে পারতেছেন যে আমি আসলে কোন পদ্ধতিতে লাগাবো। এই যে দেখেই বুঝতে পারার যে বিষয়টা, এটা আরো গ্রো করবে, ঠিক আছে? দেখেই বুঝতে পারার বিষয়টা, এই জিনিসটা আরো গ্রো করবে। জাস্ট সময়টা দেন। তো খেয়াল করেন, এখানে আমরা এটা একটু আগে প্রথমে ওই ইকুয়েশন ধরে একটু ইকুয়েশন পর্যন্ত যাব, কারণ অনেকেই থাকবে যে মানে তারা পরবর্তীতে হয়তো ক্লাস করার সময় বুঝবে না, অনেকেই কি কয়েকজন নতুন আছে। দেখেন, আমরা এখানে জানি না যে 8% লাভে আমি কত কেজি বিক্রি করছি, 18% লাভে আমি কত কেজি বিক্রি করছি, আমি জানি না। তাহলে আমরা এখানে যদি ইকুয়েশন ধরে কেউ করতে চাই, তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি যে ধরেই নেন ভাই যে আমি 8% যখন লাভ করব তখন আমি এক্স কেজি চিনি বিক্রি করব, আর যখন আমি 18% লাভ করব তখন আমি কত বিক্রি করব, এই যে 1000 মাইনাস এক্স কেজি চিনি আমি বিক্রি করব। আর মোটের উপরে আমার লাভের পরিমাণ কত থাকবে, বা আমি মোটের উপরে লাভ করবো কত, 14%, তাই না? তো আমি গতকালকের ক্লাসে বলছি যে এখানে লাভ করুক আর লস করুক, বিষয়টা হবে 100-র উপরে। তাহলে এখানে এই যে এক্স কেজি চিনি বিক্রি করে আমার 8% লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারি যে 108% অফ এক্স প্লাস, আবার এই 1000 মাইনাস এক্স কেজি চিনি বিক্রি করে আমার 18% লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারি যে 118% অফ এই যে 1000 মাইনাস হচ্ছে এক্স, ঠিক আছে? আর মোটের উপরে, মোটের উপরে আমি 14% প্রফিট করি। তো মোটের উপরে মানে কি, 1000 কেজি চিনি বিক্রি করে আমার লাভ হবে কত, 1000 কেজি চিনি বিক্রি করে আমার লাভ হবে কত, 114%, না? 100 মানে 100-র উপরে। তাহলে এখানে আপনি লিখতে পারেন যে 114% অফ কত, এই যে 1000, 1000। এইটা যদি আপনি সলভ করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? এইটা যদি সলভ করেন, এই ইকুয়েশনটা যদি আপনি সলভ করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। যারা এক্স ওয়াই জেড ধরে করবেন তারা এইভাবে করতে পারেন, ঠিক আছে? বাট আমরা এই ম্যাথগুলো সাধারণত এইভাবে করবো না, পরীক্ষায় আসুক আর যেভাবে আসুক। আমরা কি করব, এখানে রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করব। রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করার সময় আমি চিন্তা করব এরকম যে ভাই আমার তো টোটাল 1000 কেজি চিনি, তো আমি ধরে নিচ্ছি যে 8% লাভে আমি এক্স কেজি চিনি বিক্রি করে দিছি, আর 18% লাভে আমি ওয়াই কেজি চিনি বিক্রি করে দিছি। তাহলে এই এক্স আর ওয়াই এই দুইটা মিলে আমার কত, এই যে 1000 কেজি চিনি, তাই না? তাহলে খেয়াল করেন, তাহলে আমি এক্স কেজি চিনি বিক্রি করছি 8% লাভে, আবার আমি ওয়াই কেজি চিনি বিক্রি করে দিছি কত, 18% লাভে। আর মোটের উপরে যখন আমি হিসাব করতেছি, অর্থাৎ আমি যখন গড় হিসাব করতেছি, তখন আমি দেখতে পাচ্ছি যে এই 1000-এর উপরে আমার 14% লাভ হচ্ছে, যে 1000 কেজি চিনি বিক্রি করে মোটের উপরে আমার 14% মুনাফা হয়। তাহলে 18 থেকে 14 বাদ দিলে কত পাওয়া যায়, এখানে 4 পাওয়া যাবে। 14 থেকে 8 বাদ দিলে কত পাওয়া যাবে, 6 পাওয়া যাবে। 2 দিয়ে ভাগ করে দিলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6। সো এখানে আপনি যে 2 আর 3 পাচ্ছেন, এইটা মূলত এই যে এই 2 হচ্ছে এক্স এর মান, আর এই 3 হচ্ছে আপনার ওয়াই এর মান। অর্থাৎ আমরা যে ধরে নিছি যে এখানে এক্স আর ওয়াই এই দুইটার সমষ্টি হচ্ছে 1000 কেজি। এই এক্স আর ওয়াই এর ভ্যালু তো জানতাম না, এখন আমরা জানি যে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। এই দুইটা যোগ করলে 1000 পাওয়া যাবে। তাহলে 5 সমান সমান যদি 1000 হয়, তাহলে 1 সমান সমান কত হবে, 200। জিজ্ঞাসা করছে যে 18% লাভে আপনি কত কেজি চিনি বিক্রি করছেন। তো আমরা ধরছিলাম যে 18% লাভে ওয়াই কেজি চিনি বিক্রি করছি, এই ওয়াই এর মানটা এখানে কত বের হয়েছে, এই যে 3 বের হয়েছে। তাহলে 1 পার্ট 200 হলে এই 3 সমান সমান কত হবে, 3 200-তে 600 কেজি হয়ে যাবে। 600 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাই। 19 নাম্বার দেখেন, বিআইবিএম এই যে 2022 সাল থেকে পরীক্ষা নেওয়া শুরু করছে না, মানে একদম সরকারি ব্যাংকের পরীক্ষাগুলো বিআইবিএম আগে কখনো এভাবে ডিল করেনি, এখন যেভাবে ডিল করতেছে।
তো বিআইবিএম এর পরীক্ষাগুলোর প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা এই 19 নাম্বার টাইপের প্রশ্নগুলো প্রায় পরীক্ষাতে আসতে দেখি, যে এই টাইপের প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই আসছে। আপনি একটু প্রশ্নগুলো নাড়াচাড়া করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা পরীক্ষাতে এরকম ভগ্নাংশ টাইপের প্রশ্ন আসছে। এবং আমাদের স্টুডেন্টরা প্রিলিমিনারিতে ধরা খায় হচ্ছে এই জায়গাগুলোতে। এই প্রশ্নগুলো দেওয়ার অর্থই হচ্ছে পরীক্ষক চায় যে আপনি সময় নষ্ট করেন পরীক্ষার হলে বসে, ঠিক আছে? কারণ এক শ্রেণীর স্টুডেন্ট পাবেন যে তাদেরকে ম্যাথ সলভ করতে দিলেই তারা সেটা এক্স ওয়াই জেড ধরে সমাধান করা শুরু করে, যেটা এখনকার যুগ জামানা অনুযায়ী একদম ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা কাজ। আপনাকে ম্যাথ দিছে তার মানেই আপনি একদম সমাধান করা শুরু করে দিলেন এক্স ওয়াই জেড ধরে। আপনি সমাধান করতে পারবেন বা সমাধান করার দোষের কিছু না, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে জ্ঞানী হওয়ার চাইতে একটা চাকরি পাওয়া বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় টেকাটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এখানে আমরা যেই বিষয়টা করব যে এই টাইপের প্রশ্ন, যে ভগ্নাংশের লবের সাথে এত যোগ করব, হরের সাথে এত বিয়োগ করে, আবার হরের সাথে এত যোগ করব, লবের সাথে এত বিয়োগ করব, করে আমি এই ভগ্নাংশ পাবো, এই টাইপের প্রশ্ন আসলে আমরা কখনোই এক্স ওয়াই জেড ধরবো না, কখনোই ধরবো না। আমাদের সামনে অপশন থাকবে, আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে? আমাদের সামনে অপশন থাকবে, আমরা অপশন টেস্ট করে উত্তর বের করব, আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন is increased by 2 and the denominator by 1, it becomes 1. Again, if the numerator decreased by 4 and the denominator by 2, it becomes half. Find the fraction. বলতেছে যে ভাই আপনার একটা ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে যদি 2 যোগ করে দেন, ডিনোমিনেটরের সাথেও যদি 1 যোগ করে দেন, তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আবার আরেকটা শর্ত দিয়েছে যে যদি আপনি নিউমিনেটর থেকে 4 বিয়োগ করে দেন আর ডিনোমিনেটর থেকে যদি 2 বিয়োগ করে দেন, তাহলে আপনার ফ্র্যাকশনটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ফাইন্ড দ্য ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশনটা কত সেটা বের করেন। তাহলে দুইটা শর্ত। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমরা একটু কাজ করে দেখি। আগে প্রথম শর্ত চেক করব। অপশন এ তে যদি চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউমিনেটরের সাথে 2 যোগ, ডিনোমিনেটরের সাথে 1 যোগ, তাহলে 4 যোগ 2 5 যোগ 1, তার মানে 6/6 1। এটা আমার প্রথম শর্তে উত্তীর্ণ। খেয়াল করেন অপশন বি, 5 এর সাথে 2 যোগ, 6 এর সাথে 1 যোগ, তার মানে 7/7 ফ্র্যাকশন 1, এটাও আমার প্রথম শর্তে উত্তীর্ণ। অপশন সি, 6 এর সাথে 2 যোগ, 7 এর সাথে 1 যোগ, তার মানে কত? 8/8, এখানে 1, তার মানে এটাও আমার প্রথম শর্তে উত্তীর্ণ, প্রথম শর্তে উত্তীর্ণ। এরপর আসেন অপশন ডি, 7 এর সাথে 2 যোগ, 8 এর সাথে 1 যোগ, তার মানে 9/9 সমান সমান 1, এটাও আমার প্রথম শর্তে উত্তীর্ণ। কিন্তু কথা হচ্ছে শর্ত এখানে আরেকটা আছে। এটা তো হচ্ছে 1 নাম্বার শর্ত গেল। এবার আমরা 2 নাম্বার শর্ত দেখি। 2 নাম্বার শর্তে আমাদেরকে বলা হচ্ছিল যে নিউমারেটর থেকে 4 বিয়োগ, ডিনোমিনেটর থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা যদি এইবার নিউমারেটর থেকে 4 বিয়োগ করি, তাহলে এখানে কত আসে? 0 আসে। সো এটা দেখেই বাদ দিতে পারি যে এটা উত্তর হবে না, কারণ 0 কখনো হইতে পারবে না, বাদ। দেখেন 5 থেকে 4 বিয়োগ, তারপরে 6 থেকে 2 বিয়োগ, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 2 বিয়োগ করলে 4, কিন্তু প্রশ্নে বলতেছে যে ভগ্নাংশ হওয়া লাগবে কত? অর্ধেক, অর্থাৎ 1/2, তার মানে অপশন বি উত্তর হচ্ছে না। তারপরে দেখেন 6 থেকে 4 বিয়োগ, 7 থেকে 2 বিয়োগ, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তার মানে 2/5 হচ্ছে, কিন্তু প্রশ্ন বলতেছে যে 1/2 হওয়া লাগবে, তার মানে অপশন সি হচ্ছে না, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে এই যে 7 থেকে আমরা 4 বিয়োগ করে দিব আর 8 থেকে আমরা 2 বিয়োগ করে দিব। 7 থেকে 4 বিয়োগ করলে 3, 8 থেকে 2 বিয়োগ করলে 6, এটাকে কাটাকাটি করলে এই যে আমাদের ফ্র্যাকশন হয়ে যাবে কি 1/2। তার মানে উত্তর কোনটা হবে? অপশন ডি হবে, 7/8। পরেরগুলো আরো সহজ, ঠিক আছে? আপনি যতই পিছনের দিকে যাবেন না, আমরা তো আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি না, 23 থেকে শুরু করছি, আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি। আপনি যতই পিছনের দিকে যাবেন দেখবেন যে ম্যাথ হচ্ছে একদম সহজ। এইটা আসলে ওই যে যুগের সাথে তাল মিলায়, সময়ের সাথে তাল মিলায় প্রশ্নের সহজ আর ডিফিকাল্টি লেভেল ওরা সেট করে। আজ থেকে মানে আপনি যদি 12 বছর আগেও পিছনে যান,
2012-13 দিকে যদি যান, তাহলে দেখবেন যে তখন একমাত্র সাইফুস বই ছাড়া, মানে সাইফুস ম্যাথ ছাড়া বাজারে অন্য কোনো বই ছিল না ব্যাংকের জন্য, তাই না? এবং ব্যাংকের জন্য আলাদা প্রিপারেশন নিতে হয় বা নেওয়া লাগে, এটার কোনো চলন ছিল না। কারণ আগের প্রশ্ন হয়তো সব বিসিএস কেন্দ্রিক, ঠিক আছে, প্রশ্ন হয়তো সহজ। তো তখন আসলে পড়ার মতো এত রিসোর্সও ছিল না, বা এতভাবে কোচিং সেন্টারগুলোও ছিল না। বা এখন আমরা যত মানুষ পড়াই, যত মানুষ আমরা এই জবের সেক্টরে পড়াশোনা, মানে আপনাদেরকে হেল্প করি, এত মানুষ কিন্তু ওই 2012-13 বা 11 দিকে ছিল না, কম ছিল। তো তখন আসলে প্রশ্নগুলো এমনিতেই সহজ করতো। বাট এখন এই যে সময়ের সাথে সাথে বিভিন্ন বই বের হয়েছে, ইন্টারনেটের অ্যাক্সেস চলে আসছে, এখন প্রশ্ন গুগল করে বোঝা যায় যে এটা কোথায় থেকে কপি করছে, কোথ থেকে নিছে, এগুলা বোঝা যায়। তো এই কারণে আস্তে আস্তে পরীক্ষকরাও চালাক হয়ে গেছে, ওরাও এখন কঠিন প্রশ্ন করে। আমরা আরো চালাক, আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিত্তিক বই বের করছি, ম্যাথের সহজ সমাধান শিখছি ইন্টারনেট থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে, ঠিক আছে? সো যত দিন আসবে হয়তো তত কঠিন হবে, আপনি পিছনের দিকে তাকালে সেটা সহজ মনে হবে। আসেন পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকের 20 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ আ রেক্টেঙ্গেল ইজ 23 মিটার। ইফ ইটস পেরিমিটার ইজ 206 মিটার, দেন ইটস এরিয়া। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হচ্ছে 23 মিটার, এই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 206 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? দেখেন আপনাদেরকে একটা কমন একটা জিনিস বলে দেই, জ্যামিতিতে যারা দুর্বল না, ধরেন যে জ্যামিতি আপনি পারেন না, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিবেন, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হবে, আর সেখানে জ্যামিতি থেকে স্কোয়ার স্কোয়ার আর রেক্টেঙ্গেল এই দুইটা থেকে প্রশ্ন আসবে না এমন হইতেই পারে না, হইতেই পারে না। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এই দুইটা থেকে বাংলাদেশ ব্যাংক প্রশ্ন করবেই, হয় প্রিলিতে আসবে না হলে রিটেনে আসবে, আসবেই আসবে। এবং জ্যামিতির মধ্যে যদি সহজ কোনো কিছু থাকে তাহলে হচ্ছে স্কোয়ার আর রেক্টেঙ্গেলই আসে, মানে একদম যদি সহজ ধরি, যে কোনো প্যাচ নাই, ঠিক আছে? তাহলে এখানে বলতেছে যে ভাই একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, এই দুইটার পার্থক্য কত? 23। আর আয়তক্ষেত্রের পরিসীমা কত? 206। আমরা গত ক্লাসে দেখছি আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত? এই যে ওরা বলেই দিছে 206। তাহলে আমরা এখানে বের করতে পারি যে ভাই এই যে এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 103 হবে। খেয়াল করেন এটা ওই সিচুয়েশনের মতো হয়ে গেল না, যে ধরে নেন যে আমার এখানে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 103, আর দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 23। তো জিজ্ঞাসা করছে, ধরে নেন যে আমি যদি এখান থেকে বড় সংখ্যাটা বের করতে চাই তাহলে কি করব? আপনি বলবেন যে এই দুইটা সংখ্যার সমষ্টির সাথে দুইটা সংখ্যার পার্থক্য যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন। আবার যদি ছোটটা বের করতে চাই তাহলে কি করতে হবে? দুইটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যার পার্থক্য বিয়োগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব বা ছোট বড়টা পেয়ে যাব। 103 আর 23 মিলে কত? 126। 2 দিয়ে 126কে ভাগ করলে 63 পাওয়া যায়। 103 থেকে 23 বাদ দিলে কত পাওয়া যায়? 80। 80কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 40 পাওয়া যাবে। আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ দেওয়া লাগে। তো এখানে দৈর্ঘ্য আমার কত? 63। প্রস্থ আমার কত? 40। তাহলে 3 4 12, হাতে থাকে 1, 4 6 24 আর 1 25 আর একটা শূন্য, তার মানে 2520 স্কোয়ার মিটার হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, 2520 স্কোয়ার মিটার, এটাই এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারছেন ভাই বিষয়গুলো? না আমার আসলে কোনো বই টই নেই, ঠিক আছে, কোনো লেখক, আমি কখনোই বই লেখার ইচ্ছা নাই, ঠিক আছে, কোনো লেখকই
যদি আমিও কোনোদিন বই লিখি, ধরে নেন যে আমি বই লিখলাম, আপনার কি বিশ্বাস যে আমি আমার বইয়ে এই বিষয়গুলো আলোচনা করব? কখনো আলোচনা করব? কখনোই আলোচনা করব না। বা আপনি মানে এই যে আপনারা যেগুলাকে অনেকে ম্যাজিক মনে করেন যে এইগুলা তো ভাই ম্যাজিকের মতো, বা এগুলা তো অনেক জিনিস, এইগুলা আমি একদম ভাবে স্বীকার করি যে এইগুলা একটাও আমার উদ্ভাবিত নয়। বাংলাদেশে আমরা যারা এইভাবে পড়াই বা এইগুলা ম্যাজিক দেখাই বা ম্যাজিকের মতো করে ম্যাথ সমাধান করি, যেটা আপনাদের কাছে মানে আপনারা এটাকে বলেন যে এটা ম্যাজিক, আসলে এটা কোনো ম্যাজিক না, বাট মানে রূপক অর্থে ব্যবহার করতেছি। যে আপনারা মনে করেন যে ভাই এটা তো অনেকটা ম্যাজিকের মতো। বাংলাদেশে যারাই আমরা এরকম দেখাই, তারা সবাই এইগুলা ইন্ডিয়ানদের কাছ থেকে শিখছি, সবাই। কেউ কেউ এটা স্বীকার করে, কেউ কেউ এটা স্বীকার করে না, কেউ নিজে এটা দাবি করে নিজে কপিরাইট আবার করতে চায়। ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে। কিন্তু আমি একদম মানে শুরু থেকে আমি প্রত্যেকটা ক্লাসেই মানে প্রত্যেকটা ব্যাচের ক্লাসেই বলি যে এখানে আমার কোনো মুনশিয়ানা নাই। সবগুলা জিনিসই আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে শিখছি। ম্যাক্সিমাম শিখছি আমি ইন্ডিয়ানদের কাছ থেকে। একটা মোটা অঙ্কের টাকা খরচ করে ওদের ওখানে অনলাইনে কোর্স করে আমি এগুলা শিখছি ম্যাক্সিমাম জিনিস। তারপরে আমাদের দেশের বিভিন্ন মানুষজন আছে, কিছু বড় ভাই ছিল, আমার এক গুরু ছিল, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ঠিক আছে, কিন্তু একটা জিনিসও আমার নিজের উদ্ভাবিত যে আমি মানে ওই যে বলে না যে নিজে চিন্তা করে আবিষ্কার করে ফেলছি, আমি এই মেথড প্রথম দেখাইছি, এই রকম কোনো কিছুই না, কোনো কিছুই না। ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হই, তখন আমি ম্যাথে একদম শূন্য ছিলাম। ম্যাথের আমি কিছুই পারতাম না, যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া। ইভেন ম্যাথের ইংরেজি প্রশ্ন করেই বুঝতাম না। ঠিক আছে, কিন্তু এই যে ফার্স্ট ইয়ার থেকে শেখার প্রক্রিয়া শুরু হয়েছে হয়েছে হয়েছে, এটা এখন পর্যন্ত চলমান আছে, এখন আমি অনেক কিছুই পারি না। ঠিক আছে, এগুলা সব হচ্ছে কারো না কারো কাছ থেকে শেখা। সো আপনি এই যে অনেকে বলেন না যে ভাই কোনো বই আছে কিনা, আমি যদি জীবনে কখনো বই লিখেও আপনার কি বিশ্বাস যে আমি এগুলা বইয়ে অ্যাড করব? জীবনেও না, কোনো লেখকই এটা করবে না, কোনো লেখকই এই কাজটা করবে না। কারণ আমি যদি এই কাজটা করি, আমার বইয়ের দাম আমি সর্বোচ্চ কত ধরবো? সর্বোচ্চ 500 টাকা, সর্বোচ্চ 500 টাকা। ধরলাম 1000 টাকায় ধরলাম। তো আপনি আমার বই কিন্তু একবারই কিনবেন। তো একবার কিনে কিন্তু আমার বইয়ের সমস্ত কিছু, আমার যাবতীয় জানার সমস্ত বিষয় আপনি জেনেই গেলেন। তাহলে কি আপনি আমার কাছে আসবেন পড়তে? এই যে আপনারা আমাদেরকে ব্যবসায়ী বলেন না, যে আপনারা তো ব্যবসায়ী, এই যে ব্যবসা আমি একদম খুলে দিলাম যে এই যে এটা হচ্ছে ব্যবসা। আমি যদি বইয়ে সব কিছু দেই, তাহলে আপনি একবারে 1000 টাকা দিয়ে সব পাচ্ছেন। আর আমি যদি আপনাকে ওইটা বই আকারে না দিয়ে যদি আমি এইভাবে দেই, তাহলে আপনি কি করতেছেন? আমার কাছে কোর্সে ভর্তি হচ্ছেন, একবার না পারলে দুইবার ভর্তি হচ্ছেন, তিনবার ভর্তি হচ্ছেন, এই যে ব্যবসা করতেছি। এখন যদি বলেন যে ভাই দুইবার কেন ভর্তি নেন, আপনারা কেন ভর্তি হন? আমি তো আমার কোর্সগুলোতে একবারই বলি যে আমার কোর্স একবার করবেন, একবার ভর্তি হবেন। আমার যে কোনো কমপ্লিট ম্যাথ কোর্সে কেউ একবার ভর্তি হলে পরবর্তীবার ভর্তি হওয়া লাগবে না। আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করলে আপনি মোটামুটি বাংলাদেশে ব্যাংকে চাকরি পাওয়ার সর্বোচ্চ চাকরি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, সেটা আপনি পাবেন, কোনো সমস্যা হবে না। বারবার আমার কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, টাকা নষ্ট করার দরকার নাই। আমি নতুন করে তো আর কোনো কিছু উদ্ভাবন করতেছি না, নতুন করে কোনো কিছু শেখাচ্ছি না। সর্বোচ্চ কি হয়, 2 4টা 10টা প্রশ্ন নতুন অ্যাড হয় যেগুলা পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো সেই প্রশ্ন তো আপনি এমনিতেই সলভ করতে পারবেন, কারণ আপনি বই কেনেন না বছর বছর, নতুন এডিশনের বই কেনেন। তো নতুন এডিশনের বই কিনলে তো আপনি ওই নতুন প্রশ্ন তো এমনিই পাচ্ছেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত ব্যবসার ফন্দি ফিকির। বুঝতে পারছেন? এই যে কোচিং সেন্টারগুলা, কোচিং, এই যে আমি আপনাদের কাছ থেকে, আপনি চিন্তা করেন যে মানে একদম কম টাকা নিছি না, একদম কম টাকা নিচ্ছি। এবং আমাদের এই কোর্সে দেখেন প্রত্যেক সময় যে ব্যবসা ভালো যায় তা না। যেমন এই কোর্সে আমরা, আপনারা যদি আমাদের অন্যান্য কোর্সগুলো দেখেন, অন্যান্য কোর্সগুলোতে স্টুডেন্ট সংখ্যা দেখেন আর আমার এই কোর্সে স্টুডেন্ট সংখ্যা দেখেন, এই কোর্সে 100 জনই না। তার মানে কি এইটা হচ্ছে কমপ্লিটলি কমপ্লিটলি আমার একটা লস প্রজেক্ট, তাই না? এই ব্যাচটা হচ্ছে কমপ্লিটলি একটা লস, একটা মানে ব্যাচ। এই ব্যাচ থেকে কোনো মুনাফা নাই, কোনো প্রফিট নাই এখান থেকে। তারপরেও আমি কিন্তু এখানে ওই আগের ব্যাচগুলোতে মানে আমাদের যেই ব্যাচে 500 600 স্টুডেন্ট, সেখানেও আমি যে ইফোর্টে পড়াচ্ছি, এখানেও আমি সেই একই ইফোর্টেই পড়াচ্ছি। এখানে যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগলে 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগলে 3 ঘন্টা। কিন্তু যদি আমি টাকার হিসাব করি তাহলে এটা হচ্ছে আমার লস, কারণ এখান থেকে যে টাকা পাইছি এই টাকা দিয়ে আসলে কোনো কিছু সম্ভব না। ঠিক আছে, এটা জাস্ট এমনিতেই।
কিন্তু এইটার একটা দীর্ঘমেয়াদী ইয়ে আছে। যেমন এই কোর্সে আমি স্টুডেন্ট কিন্তু ভর্তি নিতেই থাকবো, ভর্তি নিতেই থাকবো। কতদিন পর্যন্ত? কারণ আপনাদের পরবর্তী যে এডি পরীক্ষাটা হবে সেটা 2025 সালে হবে। 2025 সালে হবে। তার মানে কি 2025 সালের নভেম্বর ডিসেম্বরে যদি আপনার এডি পরীক্ষা হয় বা অক্টোবরে যদি আপনার এডি পরীক্ষা হয়, তার মানে এর মধ্যে আর নতুন কোনো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হওয়ার চান্স নাই। তাহলে এই যে 8 মাস, 10 মাস, 12 মাস, এখান থেকে কিন্তু কিছু স্টুডেন্ট ভর্তি হবেই আমার, তাই না? সো এখন স্টুডেন্ট সংখ্যা হয়তো মানে 100-র কম আছে, কিন্তু এই 1 বছরে এই ব্যাচের স্টুডেন্ট সংখ্যা হয়তো 200 হয়ে যাবে। ঠিক আছে, তখন হয়তো যে কিছু মানে টাকা হয়তো পকেটে ঢুকবে। কিন্তু আপনারা যেটা চিন্তা করেন বা আপনারা অনেক সময় গালি দেন না যে কত ব্যবসা করবেন, অনেক ব্যবসা তো করলেন, আসলে আপনারা যেরকম মনে করেন ওইরকম কোনো কিছুই হয় না। ঠিক আছে, ওই রকম মানে আপনারা যেটা চিন্তা করেন যে লাখ লাখ টাকা এখানে ইনকাম হচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু খরচটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পকেটে কত টাকা ঢোকে। এই জন্য এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো কম ক্লাস কেন অফার করে আর আমরা বেশি ক্লাস কেন অফার করি? আমরা বিষয়টা হচ্ছে যে আমাদের পড়াইতে ভাল লাগে আর আমরা অল্প জিনিসেই সন্তুষ্ট। আমি এবং সুমন ভাই দুইজনে অল্প জিনিস হইলে আমরা সন্তুষ্ট। আমাদের খুব বেশি লাগবে আহামরি, এই লাগবে সে লাগবে এমন না। আমরা অল্প হইলে সন্তুষ্ট, বাট পড়ায় মজা পাই দেখে পড়াই। বাট অন্যান্য কোচিং সেন্টারে কিন্তু ক্লাস কম দেয়। ম্যাথের ক্লাস সর্বসাকুল্যে প্রিলি রিটেন মিলে দিবে 25টা ক্লাস, কারণ ওকে হিসাব করতে হয়। ওকে হিসাব করতে হয় যে আমাকে টিচার পেমেন্ট করতে হবে। তো টিচার পেমেন্ট আপনি যদি আমাকে নিয়ে যান, আমাকে তো আপনি 2-1,000-3,000 টাকাতে আপনি নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, আমাকে বেশি টাকা দিতে হবে। তাহলে এক ক্লাসে যদি আমি বেশি মানে 6-7 হাজার টাকা নেই, ঠিক আছে, বা 5,000 টাকাও আমি যদি এক ক্লাস করে নেই, তাহলে ওই কোচিং সেন্টার তো 25টা বা 30টার বেশি ক্লাস অফার করবে না। এই জন্য কোচিং সেন্টারের ক্লাস কম। প্রিলি ক্লাস 12টা, রিটেন ক্লাস 10টা, বা প্রিলি ক্লাস 12টা, রিটেন ক্লাস 8টা, এইরকম সিস্টেম করে। বা এক ক্লাসের মধ্যেই 3টা অধ্যায়, যে আপনি আমাদেরকে বলাই থাকে আপনি খালি শেষ করে দেন, আপনি অধ্যায় খালি শেষ করে দেন, দিন পার করেন, তাইলেই হবে। কি শিখলো দেখার টাইম নেই এগুলা। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে এই জিনিসগুলো করি না, যে আমরা একদম ধরে ধরে সমস্ত জিনিস শেখানোর ট্রাই করি। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যবসা। না ব্যবসা আমরাও করি, ওরাও করে, সবই করে। আমরাও যে একদম সুফি দরবেশ তা না, আমরাও ফাঁকিবাজি করি, আমাদের মধ্যেও ফাঁকিবাজি আছে। আমাদের ফাঁকিবাজিটা কি, যে অনেক সময় হয়তো আমরা ইয়ে মেনটেন করতে পারি না, মানে শিডিউলটা মেনটেন করতে পারি না। শিডিউল হয়তো কম বেশি হয়ে যায়, মানে এদিক সেদিক হয়ে যায়, এইটাই ফাঁকিবাজি, তাছাড়া অন্য কোনো ফাঁকিবাজি নেই। পড়ানোর মধ্যে আজ পর্যন্ত আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না যে ক্লাসের সময় ফাঁকিবাজি করছে বা গল্প করে উঠে চলে গেছে। আমি ক্লাসে গল্পও করি, পড়াইও, বাট পড়াই বেশি, গল্প কম করি। এটা হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ, যে ভাই পড়াই বেশি, গল্প তেমন একটা করেন। ঠিক আছে, তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।